তো ক্লাস আজকের তো ক্লাস লাইট নিয়ে আমি একটু আলোর ফটোগ্রাফিক লাইট যেটা সেই একটু ভূমিকাটা দিই। লাইট বেসিক্যালি সবই তো লাইট, অর্থাৎ লাইট ছাড়া তো কিছু দেখা যায় না। এই আমি আপনাকে দেখছি বা যা দেখছি চারিদিকে সব লাইট, কিন্তু ফটোগ্রাফিক লাইটটা একটু ডিফারেন্ট মানে আরেকটু স্পেসিফাইড, আরেকটু ওর ডাইমেনশন, ইন্টেন্সিটি, লুমিনিসিটি, এই ব্যাপারগুলো আর একটু অন্যরকম। তো সেই হিসেবে ফটোগ্রাফিক লাইটটা কি অ্যাকচুয়ালি কি, মানে যে কোনো লাইটই ছবি তোলা যায়, যে কোনো লাইটে। এই যে আমাকে যেটুকু দেখা যাচ্ছে টিউব লাইট মাথার উপরে, এটাতেও ছবি হয়। কিন্তু আমাদের তাহলে আর আমি লাইট নিয়ে এত মানে বক্তব্য রাখা, বই পড়া, আলোচনা করার দরকারটা কি? তার মানে কিছু বিশেষ সত্য বা বিশেষ আলোর কথাই আমরা আলোচনা করব, যেটা এসেনশিয়াল ফটোগ্রাফির জন্য, যেটা গুড লাইট বলা হয়, প্রপার লাইট বলা হয়। সেটা কি কিরকম? মোটামুটি ভাবে সেটা হলো একটু ডিরেকশনাল হবে সোর্স অফ লাইট, একটু ডাইমেনশন থাকবে লাইটের, লাইটটা কড়কড়ে ব্যাপারটা, তীব্রতা মানে লুমিনিসিটির তীব্রতা, উজ্জ্বলতার তীব্রতাটা কম থাকবে, আর একটু ডিফিউজড হবে। এগুলো হচ্ছে আইডিয়াল লাইট কন্ডিশন ফর ফটোগ্রাফি। মানে এই আমি এভাবে বলি, ধরুন আপনি একটা কোথাও বেড়াতে গেছেন, হোটেলের একটা বারান্দা আছে সুন্দর, সেইখানে আপনি স্ট্যান্ড লাগিয়ে ক্যামেরাটাকে সেট করে ছবি তুলছেন প্রতি 2 ঘন্টা পর পর, 6টায় 8টায় একটাই শট মারবেন প্রত্যেক 2 ঘন্টা পর পর, 6টা 8টা একই দিকে ক্যামেরা নাড়াবেন না। তার মানে ফ্রেমিংটা একই, শুধু এক্সপোজারটা আলোর অনুযায়ী একটু বাড়ানো কমানো হবে। 6টায় 8টায় 10টায় 12টায় এরকম করে 4টে 5টা অবধি আপনি ছবি তুললেন। সবকটা ছবি কি একই রকম লাগবে? দেখুন, আমার ক্যামেরা একই দিকে, আমি নারায়ণী ছুটছি না, আমার ফ্রেম সেট করা আছে, শুধু আমি এক্সপোজার, যেটা এর আগের দিন ক্লাস ছিল, আলো বাড়লে এক্সপোজার মানে ক্যামেরার এক্সপোজার কমাতে হবে, ওই ওই যে দুটো ফ্যাক্টর বাড়ানো কমানো, সেটা করলাম। আর 2 ঘন্টা পর পর কি 1 ঘন্টা পর পর আমি 12টা 13টা ছবি তুললাম। একটু ভাবুন, প্রত্যেকটা ছবি কি একই রকম লাগবে? লাগবে না। লাগবে না। কেন লাগবে না? কে পাল্টালো? লাইটের জন্য। আলো পাল্টালো। আলো কিভাবে পাল্টালো? ওর পজিশন, অ্যাঙ্গেল, পজিশন হরাইজনের কাছে নাকি আরেকটু উঠলো, মাথার উপরে উঠলো, আর হচ্ছে সেই সঙ্গে উজ্জ্বলতার পরিমাণ। এই দুটো ফ্যাক্টর, সূর্য তো কনস্ট্যান্ট জায়গা পরিবর্তন করে, কনস্ট্যান্ট কিন্তু লুমিনিসিটি, উজ্জ্বলতা বাড়তে থাকে বা কমতে থাকে। সকালবেলা সফট লাইট থাকে, আমরা সব জিনিসপত্র দেখি, মানে ভালো লাগে, তাকাতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। যত সূর্য মাথার উপরে ওঠে, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে অবধি দেখবেন কড়কড়ে লাইট। যেমন ধরুন ধান খেতে, চাষের ক্ষেত দিয়ে বলি, যেগুলো আমাদের খুব কমন ফিল্ড, ধরতে সুবিধা, আমি সেখানে যাচ্ছি। চাষ করছে, ধান রুইছে মহিলারা শাড়ি পরে, এবং দেখবেন গ্রামের ওই যারা কর্মজীবী মহিলা, মানে চাষি ইত্যাদি, তারা সবাই ডিপ কালারের শাড়ি পরে। যদি বলেন কেন? নোংরাটা কম ধরা পড়ে, কম দেখা যায়। তো সেই হিসেবে এবার তাদের দিকে আপনি ধরুন সকাল 6টাতেও কাজ করছে, যদি তাকালে যেরকম লাগবে লাল রংটা, 8টা 10টা 12টা 2টোয় তাকালে কি একই রকম লাগবে? বা ছবিটা কি একই রকম হবে? হবে না, কারণ আলোর জন্য। ওই মহিলা তো একই জায়গায় কাজ করছে, একই পশ্চারে কাজ করছে, একই শাড়ি পরে কাজ করছে, তো লাগবে না।
এইখানেই হলো ফটোগ্রাফিক লাইট। তাহলে বলা যায় সোর্স অফ লাইট মানে সূর্য। সূর্য যত হরাইজনের নিচের দিকে থাকবে তত লাইট সফট হয়। কেন সফট হয়? কারণ হরাইজনের দিকে আর্থ সারফেস থেকে, আমাদের মাটি থেকে, ধরুন মাটি থেকে ওপরে 100 কিলোমিটার অবধি, এই জোনে আপনার মিডিয়াম মানে ধুলো, বালি, ফগ, মিস্ট, হেজ, এই ধরনের জিনিস, সাসপেন্ডেড পার্টিকেলস যেগুলো, সেগুলো বেশি থাকে। যত সূর্য উপরে ওঠে লেয়ার কমতে থাকে। তাহলে প্রথম অবস্থায় ওইসব জিনিসের অবস্থার জন্য পেনিট্রেট করে আলোটাকে আসতে হচ্ছে, তো ও রিফাইন্ড হচ্ছে, ও ডিফিউজড হচ্ছে, ওর যে কড়কড়ে ভাব, তীব্রতা, সেটা কমতে থাকে। যত মাথার উপরে উঠবে ওই লেয়ার গুলো কম, তার ফলে তখন সূর্যের উত্তাপটা বেশি লাগে, লাইটটা হার্স হয়, কর্কশ হয়। তো আমাদের আলোর ফটোগ্রাফিক লাইট, আবার এর আগের দিন বলেছি, মেঘযুক্ত আকাশ হলে সারাদিন ধরেই ছবি তোলা যায়, কারণ লাইট তো ডিফিউজড, লাইট কন্ট্রোল, অনেক সফট থাকে, ছবি তোলা যায়। তো মোটামুটি এই কনসেপ্টটাই আপনারা মাথায় রাখুন। বাকিটা রাসেল দেখছে, বলছে। শুরু করা আছে। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনারা অনুগ্রহ করে আপনাদের মাইক্রোফোনটা অফ রাখুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইট। এই লাইট নিয়ে আমাদের যে বিষয়টা প্রথমেই জানতে হয় যে আসলে ফটোগ্রাফি যে লাইট, সেটাকেই বলা হয় আলোকচিত্রের প্রাণ। অর্থাৎ ফটোগ্রাফি লাইট ছাড়া কখনোই ফটোগ্রাফি হয় না, অথবা এভাবে বলতে পারি ফটো ছাড়া ফটোগ্রাফি হয় না। কারণ ফটো মানিয়ে হচ্ছে আলো বা লাইট। আমরা নানা রকমের শিল্প চর্চা করে থাকি, নাচ করে থাকি, গান করে থাকি, সাহিত্য করে থাকি। তো একটা জিনিস দেখবেন, যখন সিনেমা হয়, সিনেমার ভিতরে কিছু দৃশ্য থাকে যেখানে কোনো আলো থাকে না, অন্ধকার থাকে। তাহলে সেখানে কি ব্যবহার করা হয়? আবহ সঙ্গীত। আবহ সঙ্গীত এবং সংলাপ, তার মধ্য দিয়েও কিন্তু সিনেমা কিন্তু চালানো যায়। কিন্তু এমন কোনো ফটোগ্রাফি কেউ বলবে না যেখানে কোনো আলো নেই। কারণ যেহেতু ফটোগ্রাফির মধ্যে ভাই সাউন্ড আমি বা কম্পিউটারে সংলাপ, লগ ইন করা আছে। আলো বা কোনো শব্দ আমরা ফটোগ্রাফিতে যুক্ত করতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে, ফটোগ্রাফির জন্য আলো হচ্ছে মুখ্য। আছে আলো ছাড়া কোনো ফটোগ্রাফি হবে না। আমরা প্রথম ক্লাসে এই কথাটা বলেছিলাম, আলোকচিত্র মানে আলো দিয়ে আঁকা। ইংরেজি ফটোগ্রাফি মূলত এসেছে গ্রিক ড্রয়িং উইথ লাইট এর ভাবার্থ থেকে। তো সেই হিসেবে আমরা এখানে যে ছবিটা আমি ব্যবহার করেছি, সেখানে আসলে ঘূর্ণাকারে তিনি কিছু আগুনের মানে অঙ্গার, অর্থাৎ মানে লাকড়ির অঙ্গার যেগুলো হয়, এটাতে হালকা কিছু আগুন লাগিয়ে সেটা তিনি আস্তে আস্তে ঘুরাচ্ছিলেন। তো যেটা হয়েছে, অন্ধকারে ঘুরানোর কারণে এই একটা রেখার সৃষ্টি হয়েছে, এটা একটা গ্রাফের সৃষ্টি হয়েছে, দুটো চমৎকার বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। এই কারণে বলা যায় যে আলোকচিত্র মানে আলো দিয়ে আঁকা। যেমন করে আমরা তুলি দিয়ে কাগজে ছবি আঁকি, তেমনি এখানে আলো দিয়েই ছবিটা আঁকা হয়েছে। এখানে কিন্তু কোনো কালার ব্যবহার করা হয়নি, তুলি ব্যবহার করা হয়নি, পুরোটাই হচ্ছে আলোর খেলা। এবার আসি আলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এগুলো আমরা বিজ্ঞান বইতে সবসময় পড়ে আসছি, ছোটবেলায় পড়তাম। আলো এক ধরনের শক্তি বা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে
দর্শনের অনুভূতি জন্মায়, অথবা বলা যায় আলো একটি তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা সাধারণ মানুষ দেখতে পারে। এটা আমরা বলতে পারি যে লাইট হচ্ছে এমন একটা শক্তি, এটা আমাদের চোখে প্রবেশ করে আমাদের দর্শনের অনুভূতি জন্মায়। তো আরো বলা যায় যে আলো এক প্রকার শক্তি যা নিজে দৃশ্যমান হয় না, কিন্তু আসলে আলো কিন্তু দেখা যায়। আলো আমাদের দেখতে সাহায্য করে। আলো তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। আলোর চলার পথ সর্বদা সরলরৈখিক হয়। আলোর জন্য বিভিন্ন ঘটনা ঘটে থাকে, যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণ। আলোর গতির একটি ছবি নিচে দেখছে, একটা গ্রাফ। একটা ছিদ্র, 3টা ছিদ্র দিয়ে একটা টিউবের আলো আর একটু টর্চের আলো পড়েছে। লাস্ট অংশটাতে আলোটা গিয়ে পড়েছে, কিন্তু মাঝখানে সামান্য করে একটা ছিদ্র বাঁকা করে দেওয়া হতে আর যায়নি। আমরা যদি টানেলের কথা একটু ভাবি, একটু খেয়াল করবেন যে টানেলে 2 মুখে কিন্তু আলো আছে, কিন্তু তারপর আমরা আলোটা কিন্তু মাঝখানে গেলে দেখি না। টানেলে ঢোকার সময় আলো থাকে, বেরোনোর সময় আলো থাকে, কিন্তু মাঝখানটা অন্ধকার কেন থাকে? যদি না সেখানে লাইট থাকে। অথচ টানেলের মুখে কিন্তু কথা বললে মানুষ শুনতে পারবে, এই মাসে উপাস। কারণ হচ্ছে শব্দ প্রয়োজনে বেঁকে যেতে পারে, তার গতিটা একটু বাধাপ্রাপ্ত হয়, কিন্তু আলোর ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আলোর কিছু বৈশিষ্ট্য, একটি কমন হচ্ছে আলোর প্রতিফলন, আর একটি হচ্ছে প্রতিসরণ। আলো চলার পথে বাধাপ্রাপ্ত হলেও অন্যদিকে ধাবিত হয়, এটাকে বলে আলোর প্রতিফলন। আলো ঘন ও অস্বচ্ছ মাধ্যমে প্রবেশ করতে পারে না। অন্যদিকে ঘন ও স্বচ্ছ মাধ্যমে, যেমন কাঁচ, বায়ু, জল ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় আলো সামান্য বেঁকে যায় বা গতি পরিবর্তিত হয়, একেই বলে আলোর প্রতিসরণ। তো আমরা প্রথমেই যেটা দেখছি এটা প্রতিফলন বা রিফ্লেকশনের ছবি, আর পর একটা রিফ্র্যাকশন বা প্রতিসরণের ছবি। প্রতিসরণ আমরা প্রিজমে বিজ্ঞানে আমরা পড়ে থাকি, কিন্তু ফটোগ্রাফিতে প্রতিসরণটা আমরা দেখতে চাইলে নিচের একটা ছোট্ট ছবি, গ্লাসের ভিতরে আমরা যদি পাইপ রাখি, সেটা দেখুন যে উপরের মাধ্যমটা হচ্ছে বায়ু, তারপরের মাধ্যমটা হচ্ছে পানি, এবং এর কারণে এটা সামান্য তার গতিটা বেঁকে গেছে বস্তুটি। তো এখন আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এগুলোর বাইরেও কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, এর নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলো যখন স্বচ্ছ বহুতল বস্তুর মধ্য দিয়ে যায়, তখন তা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে ভেঙে বিভিন্ন রঙের আলো সৃষ্টি করে, একেই বলে আলোর বিচ্ছুরণ। এই যে এখন বৃষ্টি পড়বে, বৃষ্টির সময় যদি পশ্চিম আকাশে মেঘ আর সূর্য থাকে, আর তখন পূব আকাশে যদি মেঘ এবং বৃষ্টি, কণা কণা বৃষ্টি থাকে, তখন দেখা যায় কি আলোটা যখন সে তার একটা স্বচ্ছ মাধ্যম থেকে সে তখন এই জলবিন্দুর মাধ্যমে প্রকাশ অর্থাৎ প্রবাহিত হওয়ার সময় সে তার তরঙ্গ গুলো ভেঙে যায়। ভেঙে তার যে 7টা রং, আলোর মৌলিক 7টা রং তখন সেখানে দৃশ্যমান হয়, এবং একে আমরা রংধনু বলে থাকি। আর এটাকে আলোর ভাষায় বলা হয় আলোর বিচ্ছুরণ। আমরা প্রথম ক্লাসে আলোর ফটোগ্রাফির ইতিহাস পড়তে গিয়ে ওনার নাম বলেছি। ওনাকে ইবনে আল হাইতাম বা আল হাজেন বলা হয়। উনি 10ম শতাব্দীতে জীবিত ছিলেন এবং তাকে ফাদার অব অপটিক্স অ্যান্ড ক্যামেরা অবস্কুরা, তিনি ক্যামেরা অবস্কুরার আবিষ্কারক, আবার একই সঙ্গে তিনি আলোকবিদ্যারও তিনি আবিষ্কারক। অর্থাৎ লাইট নিয়ে যে পড়াশোনাগুলো বিজ্ঞানে আমরা দেখি, সেটা মূলত আসছে ওনার চর্চার মাধ্যমে। ফলে ওনাকে বলা হয় ফাদার অব অপটিক্স এবং ক্যামেরা অবস্কুরা। ডান দিকে আমরা ক্যামেরা অবস্কুরাটা একটু দেখি, আবারও সেই প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ক্যামেরা অবস্কুরার বিষয়টি। আলোর উৎস বা প্রকারভেদ। আলো 2 প্রকার, প্রাকৃতিক আলো ও কৃত্রিম আলো। প্রাকৃতিক আলো আমরা কিভাবে পাই সেটা যদি একটু দেখি। প্রাকৃতিক আলোর প্রধান উৎস হচ্ছে আসলে সানলাইট, সূর্য। এর বাইরে আমরা চন্দ্রালোক বা তারকালোক, স্টারলাইট, মুনলাইট বলে, এগুলো আসলে মূলত সূর্যেরই আলো বা সেই নক্ষত্রেরই আলো। সেগুলো বলে যে চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ সূর্য থেকে আলোটা সে গ্রহণ করে, ফলে চাঁদকে আমরা দেখি। তেমনি স্টারলাইট, সেটাকে আমরা, তো মূলত সবগুলোই সূর্যালোক
সূর্য, তারকা বা নক্ষত্র একই জিনিস, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তবু আলোর তাপমাত্রার তারতম্য বোঝাতে এই 3 ধরনের আলোর কথা বলা হয়। তাহলে আমরা এই ন্যাচারাল লাইটটা নিয়ে শুরু করলাম, কেননা আমরা যে ফটোগ্রাফি চর্চা করি, বিশেষ করে বেসিক ফটোগ্রাফিতে আমাদের মূলত ন্যাচারাল লাইটটার উপরেই ধারণা রাখতে হয়। আবার বলা যেতে পারে আমরা মূলত প্রাকৃতিক আলোর ব্যবহার করেই নান্দনিক ছবিগুলো তৈরি করি। সেটা আমরা ধাপে ধাপে আসছি। আমরা লাইট চিনি, আসলে লাইট যেমন সানলাইট টু মুনলাইট, সূর্যালোক ও চন্দ্রালোক দুটি বিষয়। একটা নিচে একটা ডিরেক্ট সানলাইট এসে পড়েছে, এটা দুপুরের দিকের ছবি, একটু সামান্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর ডান দিকে এটা চাঁদের আলোর ছবি। চাঁদের আলোতে অনেক সুন্দর ছবি হয়। আমরা যারা কিছু মানুষ থাকে ওরা নাইট ফটোগ্রাফি খুব পছন্দ করে, ওরা স্টার লাইট, বিশেষ করে আকাশের তারার ছবি, আবার অথবা চাঁদের ছবি। আমাদের এখানে দেখবেন যে পূর্ণিমার রাত আসলে সবাই অনেকেই মানে ফেসবুকে পোস্ট দেয় যে তারা চাঁদের ছবি তুলেছে এবং চাঁদের ছবিটা ফেসবুকে পোস্ট দেয়। যদিও একদম ফ্ল্যাট চাঁদের ছবি ক্লোজ আপে তোলার মধ্যে কোনো বিশেষ বাহাদুরি নেই, কারণ এটা সবসময় কনস্ট্যান্ট, এটা যে কেউ তুলতে পারে। শুধু আপনার ভালো ডিভাইস থাকলে, ভালো লেন্স থাকলে, একটু এক্সপোজার ধারণা থাকলে আপনি তুলতে পারেন। প্রকৃত মানে মুনলাইটের ছবি হয় যখন চাঁদকে পিছনে রেখে যদি আপনি কোনো পাখি বা উড়ন্ত পাখি বা বসে থাকা পাখির মধ্যে কোনো একটা আপনি সামঞ্জস্য বা একটা রিদম তৈরি করে ছবি তুলতে পারেন, অথবা একটা ল্যান্ডস্কেপ তুলতে পারেন যে ল্যান্ডস্কেপের ভিতরে চমৎকার ভাবে চাঁদটা একটা বিশেষ রুল অফ থার্ডে অবস্থান করছে। এগুলো হচ্ছে যে মুনলাইটে বা রাতের ছবির বৈশিষ্ট্য। সেরকম তা সূর্যালোক তো আমরা একটা মাত্র ছবি দিই, যে সব ছবি আমরা ম্যাক্সিমাম সূর্যালোকেই তুলি। তো এরপরে আমাদের স্টার লাইট, এটা একটু খেয়াল করেন যে আকাশে চাঁদ না থাকলে, যে এটাকে আমরা অমাবস্যার রাত বলি, যে অমাবস্যা একদম কালো হয়ে গেছে, সেদিন যদি আকাশে আপনার তারা থাকে, সেই তারাগুলো আমরা খালি চোখে খুবই সুন্দর দেখতে পাই। কিন্তু ক্যামেরা এটা ধরার জন্য বিশেষ প্রশিক্ষণ লাগে এবং তার জন্য দেখা যায় আপনাকে খুব হাই শাটার ব্যবহার করতে হয়, মানে স্লো শাটার ব্যবহার করতে হয়, আপনাকে স্ট্যান্ড ব্যবহার করতে হয়। এবং এগুলা পলিউশন ফ্রি জায়গা, যেটা আশিকউদ্দিন বলেছিলেন যে লাদাখ, স্পিতির মতো জায়গায় সাধারণত এই ছবিগুলো ভালো হয়, কারণ আমাদের আকাশগুলোতে ধোঁয়া এবং কুয়াশা এগুলো সবসময় জমে থাকে। ফলে সেখান থেকে আমরা তারার ছবি তুলতে আমাদের কষ্ট হয়। তাই একটু যদি পাহাড়ি এলাকা অথবা একটু মনে করেন যে এরকম হিমালয়ের মতো সুন্দর জায়গায় গিয়ে আপনি ছবি তোলেন, তখন এই ধরনের ছবি আপনি পাবেন। বাম দিকের ছবিটা যেহেতু তারাগুলো একটু ঘুরছে, তাই এটাকে আহ মানে এই এই ছবিগুলো তোলার জন্য কিছু মানুষ থাকে, এটাই ওদের নেশা। মানে ওরা যেমন ওয়াইল্ড লাইফ করেন অনেকে, যেমন ল্যান্ডস্কেপ করেন অনেকে, আর অনেকে শুধুই মানে স্টারলাইটের ছবি তোলে, মানে ওইটাতে তাদের নেশা, যে এটা খুব ভালো লাগে তাদের। আকাশে গ্রহ নক্ষত্রের নড়াচড়া, এই জিনিসগুলো তাদের দেখতে খুব ভালো লাগে। এবং আমরাও এই ছবিগুলো দেখে খুব অবাক, কিন্তু এগুলো তোলা কষ্টকর। আবার অন্যভাবেও আলোকে ভাগ করা যায়, যেমন বিদ্যমান আলো বা যেটাকে অ্যাভেলেবেল লাইট বলি। আমরা সূর্যের আলো ছাড়াও কৃত্রিম আলোকেও কিন্তু এই অ্যাভেলেবেল লাইটে ধরা যায়। যেমন উইন্ডো লাইট, কৃত্রিম বা প্রাকৃতিক দুইটা হতে পারে। উইন্ডো লাইটটা কি আমরা একটু পরে বলবো। একটু বলি স্ট্রিট লাইট, ঘরের টিউব, বাল্ব, এগুলোকে আমরা অ্যাভেলেবেল লাইট কেন বলি, কারণ একটা ঘরে আপনি ছবি তুলতে গেলেন, সেখানে আগে থেকেই টিউব লাইট, বাল্ব এগুলো জ্বালানো আছে, কিন্তু আপনার আসলে ছবি তোলার জন্য আপনার হাতে নিয়ন্ত্রণ সুবিধা নেই। মানে একটা যে আপনি একটু লাইট বন্ধ করবেন বা আরেকটা লাইট বাড়াবেন, বন্ধ করলে তো লাইট পাবেন না। আপনি একটা ঘরে দেখা যায় একটাই লাইট আছে, তো আপনি বন্ধ করলে আর ছবি কিভাবে তুলবেন? আবার আপনি চাইলে আরেকটা লাইট লাগাতেও পারছেন না। ফলে এটা আপনার ওই অ্যাভেলেবেল লাইট হিসেবে কল্পনা করে আপনাকে ছবি তুলতে হবে। তেমনি স্ট্রিট লাইটও আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। যদিও এটা কৃত্রিম লাইট, তারপরে ওইটা যা আছে আলো, সেটাকে মাথায় নিয়ে আপনাকে ছবি তুলতে হবে। নিয়ন্ত্রিত আলো, যেটা মূলত আপনার সমস্ত লাইটের পুরো নিয়ন্ত্রণ যদি আপনার হাতে থাকে,
তখন সেটাকে বলা হয় নিয়ন্ত্রিত আলো। যেমন স্টুডিও লাইট, ক্যামেরা ফ্ল্যাশ, এগুলো আপনি শতভাগ নিয়ন্ত্রণ করে ছবি তুলতে পারবেন। আপনার মন মতো আলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মনে রাখতে হবে যেগুলো অ্যাভেলেবেল লাইট, যেটা সূর্যালোক হোক কিংবা স্ট্রিট লাইট হোক, ওই ধরনের ছবিতে যদি ছবি কিছুটা শেকি হয়, কিছুটা মনে করেন যে আনশার্প হয়, সেটা অনেক ক্ষেত্রে নান্দনিকভাবে এটাকে মেনে নেয় যে ছবিটা ভালো, সুন্দর লাগছে, হয়তো আকাশটা বেশি ভালো লাগছে এই কারণে ছবিটা ভালো। কিন্তু যখনই আপনি স্টুডিও লাইটের ছবি তুলবেন, তখন কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যায় না। তখন আপনার ছবিটা শার্প হইতে হয় এবং ছবির কম্পোজিশন ভালো হতে হয়। একেবারে এই জিনিসগুলো না থাকলে তখন ছবিগুলো আপনার আপনার এগুলো ছবিগুলো আর গুরুত্ব থাকে না। তো আশিকদার এই যে স্টিল লাইফের ছবিগুলো দেখেন যে উনি এগুলো সব তো ঘরেই তোলা, এগুলোতে একই পরিমাণ লাইট, কন্ট্রাস্ট এবং শেডের ব্যবহার থাকে, সেটা কিন্তু এই ওনার নিয়ন্ত্রণ আছে লাইটের উপরে। কিন্তু উনি এটা যদি ডে লাইটে তুলতে যেতেন তাহলে এরকম করে হয়তো সেটা পেতেন না, তখন ওনাকে আরেক ধরনের হিসাব করতে হতো। তো আপনি যখন এই স্টুডিও লাইটের ছবি তুলবেন, সেটা কিন্তু আলাদা প্রশিক্ষণ নিতে হবে, সেটার জন্য আপনাকে আলাদা। এছাড়া আমরা কিছু লাইট দেখি, ফ্রন্টাল লাইট, সাইড লাইট, ব্যাক লাইট, এগুলো আসলে আলোর বিভিন্ন কৌণিক অবস্থান থেকে এগুলোকে চিন্তা করা হয়, কিন্তু এতে করে ছবির কিছু আহ বৈশিষ্ট্য ধরা পড়ে যে আপনি ছবি দেখলেই বুঝবেন ছবিগুলো কিরকম। যেমন ফ্রন্টাল লাইট, এই ছবিটা দেখেন একেবারে মুখোমুখি লাইটটা আপনার পড়েছে এই মডেলের মুখে, ফলে এটাকে ফ্রন্ট লাইট বলে। এখন আপনাকে ফ্রন্ট লাইট আপনি দেখে বুঝছেন, এক্ষেত্রে আপনাকে হয়তো কেউ যখন আপনার ডিরেকশন দিবে যে এটা ছবিটা ফ্রন্ট থেকে তোলো, লাইটটাকে ফ্রন্ট রেখে ছবি তোলো, তো সেটা বোঝার জন্য আসলে ফ্রন্ট লাইটটা কি, সেই ক্ষেত্রে চোখ এবং মুখে কোনো শেড করবে না, কারণ পুরোটাই তো আপনার মুখের সামনে, লাইটটা আপনার সামনে আছে, তাই এখানে ছবি তোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে ফ্রন্টে ছবি তুলতে হয়। স্ট্রিট লাইট ডান দিকে দেখেন, ওই যে বলেছি নিয়ন্ত্রণ নেই, কিন্তু তারপরেও একটা চমৎকার আবহ থাকে। স্ট্রিট লাইটের ছবি অনেকে তুলে, কিন্তু আসলে ছবি তোলার জন্য যেটা মাথায় রাখতে হবে, লাইটটা আপনি পেলেন, কিন্তু একটা সাবজেক্ট আপনাকে বের করতে হবে, যে সাবজেক্টটা মানুষ অ্যাট্রাক্ট করবে। তো দেখুন এখানে একটা বৃষ্টির দিন দেখা যাচ্ছে এবং দুটো মানুষ কথা বলে বলে আসছে এবং একটা সুন্দর ছাতা আছে যে ট্রান্সপারেন্ট কালার। তো এটা যদি এই দুইটা মানুষ না থাকতো তাহলে শুধুই লাইট হতো ছবিটার সাবজেক্ট। আমরা কিন্তু লাইট চিনবো, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে ছবিটা ছবি হতে হবে। এটা কম্পোজিশন থাকতে হবে, বক্তব্য থাকতে হবে, এটা অ্যাট্রাকশন থাকতে হবে। আদারওয়াইজ শুধু লাইট চিনেই লাভ নেই। কিন্তু লাইটটা চিনবেন আপনার নিজের একটা লাইট খুঁজে নেওয়ার জন্য, আপনি কোন লাইটের ছবি তুলবেন। সাইড লাইট, বাঁ দিকে দেখুন এক পাশ থেকে আলোটা আসছে, ফলে এটার একটা মজা হয়েছে, এক পাশটা ডার্ক হয়ে গেছে। এটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি এমন একটা ছবি তুলবো যে ছবির এক পাশটা আমি অন্ধকার রাখবো, এটা আমার ইচ্ছা, তাহলে আপনি সাইড লাইট ইউজ করেন। এটা আপনার জানালা দিয়ে লাইট আসে, সেটাও সাইড লাইট। সেক্ষেত্রে আপনি একটা ফুলদানির ছবি তুলতে পারেন, দেখা যাবে ফুলদানির একটা শেড তুলতে গেলেন, ওই দেখা গেল যে শেডটা অনেক লম্বা হয়ে গেছে এবং এই লম্বা শেডের কারণে ছবিতে একটা বিশেষ ব্যঞ্জনা তৈরি হয়েছে। তাহলে এইটা আপনাকে খেলতে হবে, লাইটটাকে চিন্তা করে যে আমি একটা সিম্পল জিনিসের ছবি তুলবো, কিন্তু ছবিতে আমি এটাকে ভিন্নতা দেখাবো। এই ভিন্নতা দেখানোর জন্য আপনাকে করতে হবে কি, লাইটের ব্যবহারটা জানতে হবে, লাইটটা কি, লাইটটাকে চিনতে হবে। ব্যাকলাইট খুবই নান্দনিক একটি লাইট এবং আমাদের এই ডান দিকের ছবিটা মনে হয় গত বছর বা এর আগের বছর সনিতে পুরস্কার পেয়েছিল। তো এই ছবিটা দেখেই ভাল লাগছে, কারণ এখানে উপরে একটা সুন্দর গাছের শেড দেখছি আমরা, যেটা রংটা দেখা যাচ্ছে, একটা ধোঁয়া পিছনের, একটা সাইড লাইট আমাদের, ব্যাকলাইট আমাদেরকে খুব একটা মজা। এবং এটা ধরেন এই যে বাঁ দিকের ক্যারেক্টারটা, মানে পোর্ট্রেটটাও যদি আমরা ব্যাকলাইটে তুলতাম, তখন তার চুলের মধ্যে এই সুন্দর একটা আলো খেলা করতো, তার মুখে একটা সফট লাইট থাকতো আর পিছনের চুলগুলো একটা সোনালী বর্ণ ধারণ করতো, তখন সেটার একটা আলাদা মজা হতো।
ফলে ব্যাকলাইটের একটা মজা আছে, সাইড লাইটের একটা মজা আছে। এখন আসে ওভারকাস্ট লাইট। মানে ওভারকাস্ট মানে হচ্ছে মেঘলা, মেঘাচ্ছন্ন আকাশ। এই ওভারকাস্ট লাইটে ছবি তুললে কি সুবিধা বা ওভারকাস্ট লাইটের বিশেষত্ব কি, সেটা আমি একদম লাস্টে বলবো, কারণ আমি গতবার ওয়ার্কশপে ওভারকাস্ট নিয়ে কিছু কথা বলেছিলাম। তো এখানে আমি একটু ছোট করে বলি। ওভারকাস্টের বৈশিষ্ট্য হচ্ছে ওভারকাস্টে খুব সফট একটা লাইট থাকে, মুখে কোনো শেড পড়ে না, কিংবা কোনো সাবজেক্টের মানে কোনো কঠিন অর্থাৎ হার্ড কোনো ছায়া নেই। তো যেহেতু হার্ড লাইট নেই, হার্ড শেডও নেই, ফলে এই এই আলোতে ছবি তোলার একটা মজা আছে। আরেকটা হচ্ছে যে আমরা আউটিং এর জন্য বলে যে সকালবেলা বেরোতে হবে, বিকালে বেরোতে হবে, কিন্তু যেদিন আপনার আকাশে সূর্যই ওঠে না, পুরো আকাশটাই যদি মেঘাচ্ছন্ন থাকে, তাই পুরো দিনটাই আপনার জন্য কিন্তু ছবি তোলার দিন। সেদিন আর আপনার টাইমের কোনো ব্যারিয়ার নেই, কারণ যখনই যাই তুলবেন রেজাল্ট একই আসবে। আর ওভারকাস্টে একটা সুবিধা হচ্ছে, ওভারকাস্টে কালার টিউন গুলো খুব ভালো হয়, যেহেতু শেড হয় না, যার কারণে ছবিতে রংগুলো খুব ভালো ফুটে। সিলুয়েট ইমেজ আসলে এটাও এক ধরনের ব্যাকলাইটে, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে আপনি সিলুয়েট করতে গেলে আপনাকে শাটারটা বাড়াতে হবে। শাটার বাড়ালে সিলুয়েট ইমেজ একটা শেড হয়, যে শেডটার কারণে একটা হিউম্যান ফিগার তখন একটা একটা ভাস্কর্যের মতন একটা রূপ ধারণ করে। এই ধরনের ছবি আমরা যখন বেসিক করি, আমাদের মনে আছে বেসিকের আউটিং এ গিয়ে আমাদেরকে প্রথম জীবনে সিলুয়েট ছবি তোলা শিখেছিলাম বেসিক আউটিং এ, যে একটা সাধারণ ছবি কত সুন্দর হতে পারে। তো সিলুয়েট ছবির ক্ষেত্রে একটা বিশেষ মনে রাখতে হবে, গায়ের মানে খুব মানে কি বলে, ঢিলে ঢালা পোশাক থাকলে সিলুয়েট ছবির জন্য সেটা খুব বিরক্তি হয়। সেখানে এক ধরনের ছবি, বিশেষ করে যারা মাইম অ্যাক্ট্রেস মানে মূকাভিনয় করে, ওদের গায়ে যেন আর্টশার্ট থাকে, কিংবা সুইমিং ড্রেস পরে আর্টশার্ট ড্রেস পরা, অথবা আপনি মাঠে শ্রমজীবী মানুষ যারা উদম গায়ে কাজ করে, এই ধরনের ছবি যদি আপনি সিলুয়েটে তুলেন, আপনার কাছে অন্যরকম একটা ড্রামা তৈরি হবে। এখানে তো আমি দুটো ছবি তুলেছি একই রকম, এটা আসলে যদি হতো দুইটা মানুষ কথা বলছে, চারটা মানুষ কথা বলছে, কিন্তু কোনো গায়ের সাথে গা লাগছে না, হাতের সাথে হাত লাগছে না, তখন ওই ব্যক্তিদের একটা তৈরি হবে, যেটা মনে হবে যে একটা সিনেমা বা একটা নাটক আপনি দেখছেন। কারণ তাদেরকে তো আর সাধারণ মানুষ মনে হবে না, তাদেরকে মনে হবে স্ট্যাচু, মনে হবে যে ভাস্কর্য। তো সুতরাং সিলিউট ইমেজও অনেকের একটা পছন্দের ইমেজ, যে অনেক সময় সিলিউট ইমেজ তুলে অনেকে, তো সিলিউট ইমেজ দিয়ে অনেক কিছুই দেখানো যায়, যেটা অন্য সাধারণ ছবিতে সেটা আসে না। আমরা দেখছি এখানে দুটো ছবি সিলিউট ইমেজ। সিলিউট ইমেজ তোলা খুব কঠিন কিছু না, কিন্তু ওই যেটা বললাম যে আপনার ঢিলে ঢালা পোশাক এবং সাবজেক্টের সাথে অন্য কোনো কিছু মার্চ করা। এখানে যেমন আমার ডান দিকের ছবিটা দেখেন, এখানে একটু এর পিছনের দিকে দেখা যাচ্ছে গাছের সাথে বা খাম্বার সাথে একটু তার শরীর লেগে গেছে। এটা কিন্তু একটু দুর্বল দিক। এটা যত বেশি খালি হবে, ততই ছবিটা কিন্তু আরো বেশি সুন্দর। উইন্ডো লাইট খুবই সুন্দর একটা লাইট, এটা সফট লাইট। বিশেষ করে উইন্ডো লাইটে পোর্ট্রেট খুব ভালো হয়, কারণ এটা এক পাশ থেকে আলো আসে এবং আলোটা মুখের উপরে একটা মানে ওই যে অনেকটা কি বলা যায়, ওভারকাস্ট লাইটের মতো একটা ফ্লেভার পাওয়া যায়। তবে এক পাশটা একটু ডার্ক থাকলে এটা কিন্তু হার্ড, মানে তীব্র ডার্ক নয়, এটা একটা বোঝা যায় ডানে কি দেখা যাচ্ছে। কিন্তু উইন্ডো লাইটে কিন্তু আপনি ডান দিকে একটা ছবি দেখছি, একটা শেড, যে একটা জানালার একটা শেড দেখা যাচ্ছে। তো এইটার ভিতরে আপনি ওই যে বললাম ফুলদানি কিংবা নানা রকমের এলিমেন্ট রেখে এখানে ছবি সাজিয়ে ছবি তুলতে পারেন উইন্ডো লাইট ব্যবহার করে। সেটা কিন্তু তখন একটু ওই সিলিওট ইমেজের মতন দেখাবে। তো উইন্ডো লাইট কিন্তু একটা মজার লাইট। উইন্ডো লাইট দিয়েও কিন্তু আপনি ছবি তুলতে পারেন, উইন্ডো লাইটে আপনাকে একটা সুন্দর রেজাল্ট দিবে। মিক্স লাইট, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। মিক্স লাইটে ছবি তোলা মানে এটা আর একটা মজা। মিক্স লাইটটা আপনাকে কি দেয়, যেমন দেখেন বাঁ দিকে এটা একটা মডেলের ছবি। তো এখানে একটু হাতের মধ্যে একটা দাগ পড়ছে, বোঝা যাচ্ছে সে জানালার কাছে বসেছে, বাইরে থেকে আলো এসে সেটা। কিন্তু যদি এখানে ফ্ল্যাশ দিয়ে ছবিটা না তুলতো, তাহলে ছবিটা কি হতো, ওই তার হাতের রেখাগুলোতে একটু
মানে রেখা থাকতো হাতের দাগগুলোতে, লাইটটা যেখানে পড়েছে আর বাকিটা অন্ধকার হতে, তখন এটা এক ধরনের ইফেক্ট, এটা আরেক ধরনের ইফেক্ট। আমার কথা হচ্ছে সব লাইটেই ছবি তোলা যাবে, কিন্তু আপনার কি চাচ্ছেন, আপনার জন্য আসলে কোন লাইটটা সুন্দর সেটা হচ্ছে main। ডান দিকে ছবিটা দেখেন, এখানে ন্যাচারাল লাইট বলতে আমি একটু স্কাইটাকে দেখছি, সুন্দর একটা নীলচে আকাশ। এটা সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যার আগে, এটা যে মাইজভান্ডার শরীফ চট্টগ্রাম, ওখানে মানুষ ক্যান্ডেল জ্বালাচ্ছে। ক্যান্ডেলের আলো ডান দিকের ব্যক্তিটার মুখে একটা আলাদা ব্যঞ্জনা তৈরি করছে, যে একটা মানুষ, সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে মোমবাতি থাকে, তো এটা খুব ইন্টারেস্টিং। আমি অনেক সময় খুব কাছের মানুষদের বলি মোমবাতি খুব একটা সেকুলার জিনিস, যেটা মন্দিরে গেলেও দেখা যায়, মসজিদেও দেখা যায়, মাজারে, আবার খ্রিস্টানদের যেই বড়দিন হয়, অল সোলস ডে হয়, তখনও দেখা যায়, বুদ্ধ পূর্ণিমাতেও দেখা যায়। তো মোমবাতির এই আলোটার সাথে না একটা স্পিরিচুয়াল বা একটা ভালো লাগা আছে, ফলে এখানে আর্টিফিশিয়ালি আমি মোমবাতিটা দেখাচ্ছি, আবার একটু বাল্ব টপ দেখা যাচ্ছে, কিন্তু এটা মুখ্য না, মুখ্য হচ্ছে এখানে মোমবাতি এবং হচ্ছে আকাশের যে আলোটি সেটা। ক্যান্ডেল লাইট, যেটা আসলে একটু আগে দেখালাম, ক্যান্ডেল লাইট হচ্ছে কমপ্লিটলি, এটা অবশ্যই আর্টিফিশিয়াল লাইট, এটাতে কোনো সন্দেহ নেই, এটা আপনাকে নিজেই জ্বালাতে হবে। তো ক্যান্ডেল লাইটের যে বৈশিষ্ট্যটা, ক্যান্ডেল লাইট একটা ওয়ার্ম একটা টোন দেয়, যে টোনটা না আমাদের ভালো লাগে। দেখুন টিউব লাইটে একটা ছবি তুলে দেখুন, আবার আপনি একটা ক্যান্ডেল লাইটের ছবি তুলে দেখুন, যেমন দুটার মধ্যে না অনেক পার্থক্য, দুটার ফ্লেভারই অন্যরকম। তো ডান দিকে একটা, বাম দিকেরটাই বলি, বাম দিকে একটা ছবি দেখছি আমরা, একজন লোক পড়ছে। আসলে পড়ার এইটার সাথে আমাদের একটা নস্টালজিক একটা ব্যাপার আছে, যে আমরা ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে ছিলাম, তখন আমরা যে এই ধরনের একটা ব্যাপার ছিল, বিদ্যুৎ থাকতো না, তো আমরা হারিকেন বা মোমবাতি জ্বালিয়ে পড়তাম। আর হচ্ছে লাইটের মধ্যে একটা ওনার একটা শেড দেখা যাচ্ছে পিছনে একটু বড় করে, সেটাও একটা আলাদা ব্যঞ্জনা করছে, এবং পুরো এনভায়রনমেন্টটা একটা আচ্ছা। ডান দিকে এটা, এটা হচ্ছে আপনার কার্তিক ব্রত সময়ের ছবি, একটা মেয়ে, ওরা ওই যে পুকুরে ডানে একটা ভাসানের মতো দেখছেন, এখানে পুকুরে ওরা অনেকগুলো আপনার এই প্রদীপ, ঘৃত প্রদীপ, এগুলা ছেড়ে দিচ্ছে। তো ওই সময় ওর হাতে একটা প্রদীপ ছিল, তো সেটা আসলে এটা মেক করেই তোলা, ওকে বলেছি তুমি একটু হাতে নাও ছবিটা নিয়ে। তো তার মুখে একটা সুন্দর আলো পড়েছে, একটা শিশু, তার মুখে যে আলোটা পড়েছে, এটা ওই ক্যান্ডেল লাইটের কারণে এটা হয়েছে। তো আর্টিফিশিয়াল লাইটের ব্যবহার যদি আমাকে বলা হয়, আমি ফ্ল্যাশ দিয়ে ছবি কখনোই তুলি নেই, বা স্টুডিওতেও আমার ছবি নেই। আমার যদি আর্টিফিশিয়াল কোনো ছবি থাকে, লাইটের ছবি, সেটা হচ্ছে অ্যাভেলেবেল লাইট এবং ক্যান্ডেল লাইট, কিংবা ওই যে মশালের আলো, কিংবা অঙ্গারের আলো, এগুলো আমি খুব পছন্দ করি। তো ক্যান্ডেল লাইটে কিন্তু ভালো ছবি। বাঁ দিকের ছবিটা আমার বানানো ছবি। আমি, এই লোকটি একটি সরকারি কলেজ থেকে রিটায়ারমেন্টে এসেছিলেন, একজন কেমিস্ট্রির প্রফেসর। এটা হোমিওপ্যাথির চেম্বার ওনার। তো আমি একদিন ওনাকে এইভাবে দেখছিলাম যে অন্ধকারে উনি পড়ছেন, তো সেদিন আমি ছবি তুলি নাই। তো আরেকদিন আহ ক্যামেরা নিয়ে যাচ্ছি, সেদিন দেখি ওদিন লাইট, মানে বিদ্যুৎ আছে। ওই যে আমার মনে একটা ছবি গেঁথে গেছে, তাই আমি ওনাকে গিয়ে একটু রিকোয়েস্ট করলাম যে আমি আপনার একটা ছবি তুলবো, একটু লাইটটা বন্ধ করতে হবে। তো উনি একটু অবাক হয়েছেন, কিনা লাইট বন্ধ করে কি ছবি। তখন আমি লাইট বন্ধ করলাম, মোমবাতি জ্বালাই দিলাম, ওনাকে বললাম আপনি পড়েন, তারপর আমি ছবি তুললাম। ওমানে প্রতি বছর একটা কন্টেস্ট হয়, এটার নাম হচ্ছে রিড কন্টেস্ট, পড়া, পড়া নিয়ে একটা কন্টেস্ট হয়, শুধু পড়ার ছবি। এবং এটা খুব ভালো লাগে আমার, যেহেতু নিজে শিক্ষকতা করি বা পড়াশোনা করেই আসছি অনেকে, তো যার কারণে পড়া জিনিসটার দৃশ্য কিন্তু সুন্দর, অনেকে অনেক জায়গায় বসে পড়ে, বই পড়ার দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য। তো এটাকে ওমানের ওই মিনিস্ট্রি অফ কি যেন, ওদের যুব মন্ত্রণালয় বা কারা এটা করে, ফ্রি কন্টেস্ট, প্রতি বছর এটা ফ্রিতে হয়। এটা জানুয়ারি মাসে হয় সাধারণত কন্টেস্টটা। তো লাস্ট ইয়ারে আমিও, প্রতি বছর আমি এখানে ছবি দিই। প্রথমবার আমি এই ছবিটা দিয়েছিলাম, ছবিটা অ্যাকসেপ্টেন্স পেয়েছিল। আমার খুব ভালো লাগে, যেহেতু ফ্রি কন্টেস্ট, অ্যাকসেপ্টেন্স পেলেই ভালো লাগে। অল্প ছবি দেয় ওরা, হয়তো 2% বা 5% ছবিকে অ্যাকসেপ্টেন্স দেয়। তো এই লাস্ট ইয়ারে আমি অ্যাওয়ার্ডই পেয়ে গেছি একটা, এটা মাদ্রাসার ছবি ছিল, মানে রিড কন্টেস্টে। তো এরকম করে না আপনি ছবি বানাতে পারেন। ক্যান্ডেল লাইটটা খুবই ইন্টারেস্টিং, মানে আপনার ঘরে
আপনার কোথাও যাওয়ার ইচ্ছা নেই, বাইরে যেতে পারছেন না, বা ছবি তুলতে ইচ্ছে করতেছে, আমার মনে হয় মোমবাতির চেয়ে ভালো কোনো সাবজেক্ট হতে পারে না। আপনি ঘরে বসেই মোমবাতি সাজিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর ডানের ছবিটার আরেকটা বড় প্রেক্ষাপট বলি, আমাদের যে রাখের উপবাস হয় যে নারায়ণগঞ্জে, সেখানে তো পুরোটাই আপনার এই প্রদীপের উপর। তো সেখানে যে যে ভিউটা হয় সেটার তো আলাদা আবেদন আছে, প্রচুর ফটোগ্রাফার সেখানে যায়। তো ওইটা আসলে আর্টিফিশিয়াল হলেও এটাকে আর আর্টিফিশিয়াল মনে হয় না, এটা মানে আর্টিফিশিয়ালের মধ্যে ন্যাচারাল আর কি, অ্যাভেলেবেল একটা ব্যাপার। এখন আমরা দেখি যে সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে লাইট মানে তার প্রদক্ষিণ করে আমাদের উপর দিয়ে, তখন আমাদের বিভিন্ন বস্তুর উপর, মানুষের উপর কি ধরনের প্রভাব ফেলে, কিংবা সূর্য যখন থাকে না তখন কি ধরনের প্রভাব হয়, সেইটা আমরা একটু দেখি। যেমন প্রথমটা আফটারনুন এন্ড মিড মর্নিং। এখানে সকালের মধ্য সকাল এবং বিকালের দিকে যখন সূর্যটা একটু হেলে পড়ে, তখন লাইটটা মানে একটা বল দেখা যাচ্ছে, তার মধ্যে হালকা একটা ওয়ার্ম টিউন দেখা যায়। কিন্তু যেটা আমরা আলোর জন্য, ফটোগ্রাফির জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার, সানরাইজ, সানসেট। তখন দেখেন এই বলটার রং পুরো হয়ে গেছে কমলা রং। এই রংটাকে আমরা গুরুত্ব দিই, বলে আমরা খুব আর্লি মর্নিং এ ছবি তুলবো, কারণ যখন কিছু থাকে না, অন্তত লাইটের কারণেও একটা ছবি কিন্তু উতরে যায়। তো এরপরে ক্লিয়ার মিড ডে সানশাইন, মানে দুপুর বেলার রোদ একদম সাদা হয়ে গেছে, এবং এই সাদা অংশটার কারণে একটা শেড পড়েছে বরাবর তার নিচে। এইটাতে সাধারণত আর্টিস্টিক ছবি আমরা তুলি না, কিন্তু এর মানে এই না যে এই ছবিতে এই আলোতে ছবি তুলবেন। এই ছবিতে আপনার যদি মনে করেন আপনার ধ্যান জ্ঞান হচ্ছে আপনি ফটো সাংবাদিকতা করবেন, জার্নালিস্ট হবেন, আপনাকে তো সব লাইট চিনতে হবে। এখন একটা অকারেন্স ঘটেছে দুপুরবেলা, সেখানে তো আর আলোর নান্দনিকতা খুঁজে লাভ নেই, সাবজেক্ট তখন মুখ্য, তখন আপনাকে আর এত কিছু দেখার সুযোগ নেই। তাই সব আলোতেই ছবি হবে, এবং হয়তো ভালো ছবিটাই হবে সেখানে, কিন্তু সেটা ওই যে আমরা যে ধরনের ছবির প্র্যাকটিস করি, আর্টিস্টিক ছবি, সেটা সাধারণত দুপুরবেলা আমরা তুলি না। টুইলাইট, ডন এন্ড ডাস্ক, একদম সূর্যটা যখন নাই, মানে এখনো সূর্য উঠে নাই অথবা সূর্য মাত্র ডুবেছে, ওই ভোরের একটা আলো যখন সূর্যটা আসেনি, তখন একটা চমৎকার লাইট হয়। এই আলোটা কিন্তু ফটোগ্রাফিতে এটাও খুব একটা মজার একটা ইফেক্ট তৈরি করে। এবং অনেকে গোল্ডেন আওয়ারের ছবি তোলে না, অনেকে টুইলাইটের ছবি তোলে। তেমনি শেড এবং ওভারকাস্ট সানলাইট, ডান দিকে দেখেন শেড নেই, শেডলেস, এবং ওখানে আকাশ মেঘলা হলে একটা সাবজেক্ট কি হয়, তো সেটা একটা বল দিয়ে দেখাচ্ছে। তো সেটাতে দেখুন পুরো বলটা পরিষ্কার একটা ধবধবে, এটা মূল রং যে সাদা, সাদাটা দেখা যাচ্ছে। লাইট টেম্পারেচার বলে একটা বিষয় আছে, এক একটা আলোর এক একটা টেম্পারেচার স্কেল আছে। টেম্পারেচার স্কেল আসলে আমাদের মানে মুখস্থ করার কিছু নাই, আমাদের একটু জাস্ট জানা, যেহেতু আলো একটা বিজ্ঞান। যেমন ক্যান্ডেল ফ্লেম ডান দিকে আমরা দেখছি, এটা 1500 কেলভিন। তারপরে লাইট বাল্ব যেটা 2700 কেলভিন, ডে লাইট 5500, তারপরে ক্লাউডি স্কাই। এভাবে করে আপনি যে ধারণাটা নিতে পারবেন সেটা হচ্ছে, আপনি যখন হোয়াইট ব্যালেন্স নিয়ে কাজ করবেন, তখন প্রিসেট বলে একটা মেনু থাকে, যে আপনি নিজে নিজে হোয়াইট ব্যালেন্স তৈরি করতে পারেন। তো তখন যদি আপনার মনে হয় যে আপনার কাছে এটা ভালো লাগছে না আলোটা, তখন আপনার কত কেলভিন হলে ভালো হয় সেইটার ধারণা নেওয়ার জন্য আপনি মনে করেন 8000 কেলভিন করবেন, তাহলে আপনি ধরেই নিবেন, যেহেতু আমার স্কেলে আমি দেখেছিলাম যে 9000টা হচ্ছে ব্লু, তার মানে 8000টা হালকা ব্লু হবে। তো সেইভাবে কিন্তু আপনি লাইটটাকে রেডি করতে পারেন আপনার বোঝার জন্য। এরকম কালার হুইল আছে, কালার হুইল প্রথমে ইয়েলো, গ্রিন, ব্লু, এগুলো হচ্ছে এক একটা আলোর মানে তাপমাত্রা অনুযায়ী, মানে কেলভিন অনুযায়ী এগুলো এই চাকাগুলো তৈরি করা হয়। তো সেটা আমি ওই আইডিয়াটা বলে দিয়েছি, টেম্পারেচার ডানের অংশটা দিয়ে আমি পুরোটা বুঝিয়েছি, এটা আরেকটু ডিটেল দেওয়া হচ্ছে। এবার হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স বিষয়টা আসলে কি, আমরা ছবি তোলার জন্য হোয়াইট ব্যালেন্স খুব প্রয়োজন হয়। তো সহজভাবে আমরা বলি যে সবচেয়ে বেটার হয় আপনি অটো হোয়াইট ব্যালেন্স রাখবেন, তাহলে না সব ছবির সঙ্গে সে নিজেকে তৈরি করে নেয়। অথবা আপনি সেটা পরে
ফটোশপ করতে বসে আপনি নিজের মতো করে রেডি করতে পারেন। এছাড়াও আমরা হোয়াইট ব্যালেন্স সম্পর্কে আরেকটু ডিটেল যদি জানতে চাই, এখানে কিন্তু সব লেখা আছে। তো আমি একটু মৌখিকভাবে যে একটু আশিসদাকে অনুরোধ করি। আশিসদা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু যদি আপনি হোয়াইট ব্যালেন্স নিয়ে আপনি একটু কথা বলেন, তাহলে ওনাদের হোয়াইট ব্যালেন্স, আচ্ছা, ঠিক। রাসেল কালার টেম্পারেচার নিয়ে আপনাদের বলল। কালার টেম্পারেচার বুঝতে গেলে এই যে আমরা কত রঙের আলো দেখি, সাধারণত ডে লাইট মানে সাদার দিকে বা সিলভার কালারের উপরে থাকে। আবার দেখবেন পার্কে ঠার্কে হলুদ হলদে ভাবের লাইট থাকে, হ্যালোজেন লাইট। লাইট ব্লু হয়, অরেঞ্জ হয়। যেমন সানরাইজ সানসেটে আমরা কি দেখি, অরেঞ্জ, রেড এবং ইয়েলোর একটা মিশ্রিত আলো। তাহলে এই রংগুলো আসে কোত্থেকেই, আলোর মধ্যে রংগুলো কোত্থেকে এলো? সেটা হলো ওই সময় আলোর কত তাপ। যেমন সকালবেলা আলোর তাপ কম থাকে, তার জন্য আলোর যে কালার সেটা একরকম হয়। যত মাথার উপরে উঠতে থাকে, অর্থাৎ তাপ বাড়তে থাকে, তত ওর কালার বদলাতে থাকে। সানরাইজ সানসেটের ওই রংগুলো আসে কোত্থেকে? ওটাই হচ্ছে কালার টেম্পারেচার। তখন টেম্পারেচার মানে কালার বেসড আপন টেম্পারেচার। কালার টেম্পারেচার কথাটা ভাঙলে হবে কালার বেসড আপন টেম্পারেচার। এইবার টেম্পারেচার, সূর্যের এখন আলোর মানে সূর্যের তাপ বেশি, তাই জন্য নীল রঙের আলো। এখন কম, এই এখন একটু মাঝামাঝি, এই হচ্ছে বেসিক জায়গাটা। এবার ফটোগ্রাফিতে হোয়াইট ব্যালেন্স কোথায় লাগে, কতটা লাগে? আমাদের বাড়ির টিউব লাইট, এখন সব বাড়িতেই টিউব লাইট, আগেকার বাল্ব নেই। টিউব লাইট কে দিনের আলো, সূর্যের আলোর সঙ্গে সামঞ্জস্য করে, কম্প্যাটিবল করে তৈরি করা হয়। দেখবেন টিউব লাইটের আলো সাদা হয়, মানে সিলভার কালার হয়, সূর্যের আলোটাও তাই। অর্থাৎ টিউব লাইটের যে কালার টেম্পারেচার 5500 বা তার কাছাকাছি। তো কেলভিন ইউনিটটাকে মাপার জন্য কেলভিন কথাটা ব্যবহার করা হয়। এবার ধরুন টিউবটা যখন দেখবেন গ্যাসটা কমে আসে, মানে ওর লাইটটা কম হয় শেষের দিকে, তাতে দেখবেন আলোটা যে কমছে, আলোটা তো কমেই, সঙ্গে আলোর রংটাও পাল্টে যায়। তাহলে এইখানে রিলেট করুন, আলোর রংটা বদলাচ্ছে কেন? কারণ গ্যাসের পরিমাণ বা তাপের পরিমাণ টিউব লাইটের মধ্যে কমে গেছে বলে। তাহলে কি দাঁড়ালো? কালার টেম্পারেচার হলো সূর্যের আলো বা যে কোনো আলোর তাপের ওপরে রং নির্ভর করে। এইবার আমাদের ফটোগ্রাফিতে সোজাসুজি ঢুকলে হোয়াইট ব্যালেন্স মানে কি? হোয়াইট মানে সাদা, মানে এই 5000 কেলভিন, ওইটাকেই কিন্তু হোয়াইট বলা হচ্ছে। ব্যালেন্স, ব্যালেন্স মানে ওইটাকে রেখে আমাদের ফটোগ্রাফির সব কথাবার্তা, আলোচনা সবকিছু, ঠিক আছে? তো সেই হিসেবে আর ফটোগ্রাফিতে আরেকটা কি হয়, আপনি হোয়াইট ব্যালেন্স, বিশেষত হোয়াইট ব্যালেন্সের ব্যাপারটা, ধরুন ভুল করে আপনি ডেলিবারেটলি অন্য কালার টেম্পারেচারেও ছবি তুলতে পারেন। দিনের বেলা ছবি তুলছেন, আপনি 3300 করে নিন, আপনি 8000 করে নিন, কোনো অসুবিধা নেই, কালার কাস্ট আসবে। সেটা আপনি চান বলেই করেছেন, তা নইলে আমাদের সবকিছু 5500ই থাকে। যদি ভুল করে কিছু করি, বা ওই যে আমি 3300 করেছিলাম, 8000 করেছিলাম, ভালো লাগছে না, আপনি যে আমাদের যে ফটোশপে যে এডিট করি, সেখানে হোয়াইট ব্যালেন্স কারেকশনের একটা অপশন আছে একদম উপরের দিকে, প্রথমের দিকেই। সেইখানে অটো আর এক্সাক্ট যেটা আপনি তুলেছেন, এই অটোটায় মারবেন, ক্লিক করবেন, দেখবেন পাল্টে যাবে, মানে হোয়াইট ব্যালেন্সটা ওই 5500-তে নিয়ে আপনাকে দেখাবে। এবার যেটা ভালো লাগবে সেটা রাখবেন, তা নইলে আপনি অ্যাকচুয়াল যা তুলেছেন সেটাতে থাকবেন। এই হলো হোয়াইট ব্যালেন্সের ব্যাপারটা। আর ও যে রাসেল যেটা বললো, এত তো মাথায় রেখে ছবি করা যায় না, 30টা গ্রামার মাথায় রেখে একটা শট ছবি জীবনেই তোলা যাবে না।
তার জন্য হেডেককে মিনিমাম করতে হবে। সেই জন্য হোয়াইট ব্যালেন্সকে অটো রেখে দিলে, যে দিনের বেলা ও 5500 নিল, যে একটু সন্ধে হলো তখনও একটু কমের দিকে চলে গেল, এইভাবে ও অ্যাডজাস্ট করে নেবে, আমার হেডেকটা চলে যাবে। তা সত্ত্বেও যদি কিছু হয়, ভয়ের কিছু নেই, ফটোশপে এডিটিং স্তরে হোয়াইট ব্যালেন্সকে অটোতে মারলে আপনার ডে লাইটের রেজাল্টটাই দেখাবে। এই হলো হোয়াইট ব্যালেন্স। বলো রাসেল, বলো। হ্যাঁ, আমরা একটু সহজ করে যদি দেখি যে আমাদের একটু বাঁদিকে কয়েকটা সিম্বল আছে, যেমন অটোর পরে যেটা দেখাচ্ছে, এইটার ভিতরে আমরা দেখি যে বাল্বের আলো, যে আমাদের ঘরে যদি বাল্ব থাকে বা ছবি তুলবো যে ঘরে, সেখানে যদি আপনি ছবি তুলতে গিয়ে দেখুন সেখানে শুধুই বাল্ব জ্বলছে এবং আপনার ছবিতে এক ধরনের ওয়ার্ম টোন বেশি আসছে, তখন আপনি ওই ছবিতে গিয়ে করবেন কি, ওই বাল্বের আলোটাকে ওয়ার্ম টোন থেকে হোয়াইট টোনে আনার জন্য আপনি হোয়াইট ব্যালেন্সে গিয়ে আপনি বাল্ব মোডটাকে অন করে দিবেন। তো এটা করে দিলে সাথে সাথে সেই নিজে অটোমেটিক ক্যামেরা আপনার এটা ব্যালেন্স করে নিবে, হোয়াইট এর সাথে সে ব্যালেন্স করে নিচ্ছে। তেমনি একটা ঘরে গেলেন, সেখানে টিউব লাইট জ্বলছে, টিউব লাইটের ভিতরে ছবি তুলতে গেলে দেখবেন একটা নীলচে একটা রং আসছে ছবিতে, এটা আপনার ভালো লাগছে না, আপনি এটাকে করবেন কি, ওইটাকে আবার সিলেক্ট করে দিবেন, ফ্লুরোসেন্টে নিয়ে যাবেন, ফলে সেটা আবার হোয়াইটটা ব্যালেন্স করে আপনাকে ছবিটা সাদা দেখাবে, দিনের ওই সাদা আলোর মতো দেখাবে। আবার দিনের আলোতে তীব্র সানলাইট যখন থাকে, ডাইরেক্ট সানলাইট, এটা কিন্তু ব্যবহার হয় যে সানলাইটে অনেক সময় ছবির রং একরকম হয়, যেটা আমার ভালো লাগছে না, একটু সাদা বেশি লাগছে, তখন আমি সুন্দর এটাকে চেঞ্জ করে দিলে আমার দেখা যায় একটা সুন্দর একটা সফট একটা টোন আসে, তখন হয়। তেমনি ক্লাউডি, ওই যে ওভারকাস্টে আপনি ছবি তুলতে গেলে এটা ক্লিক করবেন, দেখেন না এটা ফ্লেভার, অর্থাৎ আপনি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে দেখেন আপনার আসলে কোনটা ভালো লাগে। এখানে একটা ছবি দিয়েছে ভাগ করে করে, দেখেন আপনি দিনের বেলায় আপনি করলেন কি, একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ছবিটা তুললেন, ছবি তোলার পর আমরা এখানে কতগুলো জায়গা ঠিক করে দিয়েছি, যে দেখেন যদি আপনি দিনের আলোতে এই ধরনের জায়গায় আপনার ওই যে ইনক্যান্ডেন্স যে ছবিটা, অর্থাৎ বাল্ব মোডে দিয়ে ছবিটা তোলেন, তখন ছবিটা হয়ে যাবে ব্লু। তারপরে আপনি যদি ফ্লুরোসেন্ট দেন তখন হয়ে যাবে একটু বেগুনি কালার। আর ডিরেক্ট সানলাইট দিলে তখন কালারটা হবে কিরকম, মাঝখানে একটু। তারপর ফ্ল্যাশ মোড, যেখানে ফ্ল্যাশে ছবি তোলার জন্য আমরা যে হোয়াইট ব্যালেন্সটা ইউজ করি, সেটা যদি দেই তখন হবে এরকম, ক্লাউডি দিলে হবে এরকম। তো আপনি এরকম এগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি এগুলো ফটোশপ যখন খুব বেশি আধুনিক ছিল না, তখনকার জন্য আসলে হোয়াইট ব্যালেন্স একটা ইস্যু ছিল, কিন্তু এখন আসলে হোয়াইট ব্যালেন্সটা মানে যেহেতু ফটোশপ বেজ হয়ে গেছে অনেক কিছু, তাই আমরা বেটার হয়ে আমরা সবসময় অটোতে রেখে দিই। আর আমি সবসময় অটো রাখি এরকম না, হয়তো 100-এর মধ্যে 5% হতে পারে আমি যদি তীব্র আলোতে ছবি তুলতে যাই দিনের বেলা, তখন আমি হয়তো বা ওই ডিরেক্ট সানলাইটটাকে একটু অন করে দিই, তখন একটু বেটার রেজাল্ট পাই। এইরকম দুই একবার বিশেষ কারণে হয়তো চেঞ্জ, আদারওয়াইজ আমি যাতে হাত দিই না। তো আমরা পরের অংশে যাচ্ছি, হোয়াইট ব্যালেন্স এন্ড কালার টেম্পারেচার। এখানে এটা একটা ভিডিও, আসলে ভিডিওটা আমি তো ইয়ে করব, এটা আপনার খুব সুন্দর করে কালারের টোন গুলো দেখানো হচ্ছে। Hey everyone, Greg here from Thank you. Lens Vertigo, and in this video we're going to be talking about white balance and color temperature. What is white balance? So white balance is the process of adjusting your camera to reproduce white accurately. So the white that you see in real life is how that white is going to look in your camera. What I have here is a simple camera menu, and I'm going to go into the white balance, and you can see there's already some presets in here. So tungsten 3200K, fluorescent 4300K, daylight cool. We're going to go ahead and add our own custom one here. This number here, so going from 2000 all the way up to 11,000, is the white balance settings. And this is in Kelvin or K. So you'll see this K a lot. Most cameras don't quite have the range that this camera does. They might go from something like 25, 26 up to mid 8,000s or less. If we're to talk about color temperature, this is what you refer to when you're talking about the source's color. So not your camera settings, but the actual source of the light.
In most cases, this is going to be somewhere between 2,000 to 8,000, depending on what lights you're using. Obviously, it can go higher and lower than that. If you go much lower than that, you're going to start getting into your infrared spectrum. And if you go much higher than that, you're going to start getting into your ultraviolet lights. হ্যাঁ, আমরা পরের অংশে যে এটা ভিডিওটা থাকবে আপনাদের ওখানে দেখবেন, অল্প 2-3 মিনিটের একটা ভিডিও। এবার আসছি আমরা আর্টিফিশিয়াল লাইট, কৃত্রিম আলোর সোর্স সম্পর্কে একটু ধারণা নেই। প্রথমে স্ট্রিট লাইট কিংবা ঘরের টিউব, এলইডি বাল্ব ইত্যাদিকে আমরা আগেই অ্যাভেলেবল লাইট বা বিদ্যমান আলো হিসেবে চিহ্নিত করেছি। এগুলো আর্টিফিশিয়াল লাইট, কিন্তু এগুলো আমরা অ্যাভেলেবল লাইট বলি যেহেতু এটা আমার হাতে নিয়ন্ত্রণ নাই। এগুলোকে নিয়ন্ত্রণ করে সাধারণত আমরা ছবি তুলি না, তো আমরা লাইটে হাত দিতে পারি না। তাই আমাদের আলোচনা হবে মূলত ইলেকট্রনিক ফ্ল্যাশের ব্যাপারে। তো আমরা ফ্ল্যাশে আসি। আমরা যেহেতু কৃত্রিম আলোর একটা বিষয় আগে বলেছি, এক্সপোজারে ফ্ল্যাশের প্রভাব। ফ্ল্যাশ থেকে বস্তুর কম বেশি দূরত্বের কারণে এক্সপোজার পরিবর্তিত হয়, এটা এক্সপোজারের একটা পড়ার বিষয়। তারপর বলি যে আমরা ক্যামেরার ফ্ল্যাশ থেকে যদি যে বস্তুটার ছবি তুলবো তার আগে পিছে দূরত্বের কারণে অবশ্যই এক্সপোজারের চেঞ্জ হবে। এই হিসাবটা ইনভার্স স্কয়ার ল নামে চলে। এটা একটা ফটোগ্রাফির একটা টার্ম আছে, ইনভার্স স্কয়ার ল। অর্থাৎ 4 ফুট দূরে অবস্থিত বস্তুর উপর যে আলো পৌঁছায় সে আলো 4 ভাগের 1 ভাগ পড়বে যদি বস্তুকে 8 ফুট দূরত্বে সরানো হয়। সুতরাং 4 ফুট দূরে অবস্থিত বস্তুর ছবির তুলতে গেলে যে এক্সপোজার প্রয়োজন, 8 ফুট দূরের বস্তু তুলতে তার 4 গুণ বেশি এক্সপোজার লাগে। পাটিগণিতের হিসেবে 2 গুণ লাগার কথা। আচ্ছা, এটা বিষয়টা কি, আপনি যখন বস্তু থেকে 4 ফুট থেকে 8 ফুটে চলে যাবেন তখন তো আপনার লাইটের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু এটা ডাবল নামে কেন 4 গুণ হচ্ছে? কারণ হচ্ছে যে যত আপনি পিছিয়ে যাবেন তত সারাউন্ডিংস বেড়ে যাবে, চারপাশ বেড়ে যাবে। তখন চারপাশ যখন বেড়ে যাবে তখনও তো আপনার আলোটা গিয়ে আপনার ওই বস্তুর উপর পড়তে পড়তে কিছু আলো বাতাস কিংবা অন্যান্য বস্তু টেনে ফেলবে। এই কারণে এই এক্সপোজারে একটা ফ্ল্যাশের প্রভাব আছে। আমি প্রথমেই বলেছি আপনারা মূলত ন্যাচারাল লাইটটাকে বা অ্যাভেলেবেল লাইটটাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। ফ্ল্যাশের ব্যাপারটা একটু আপার লেভেলে বলছি। তো তারপর আমরা একটু বলি কৃত্রিম আলোর উৎস ক্ষমতার তারতম্য অনুযায়ী এক্সপোজার চেঞ্জ হবে। এখন যে লাইটটা আপনি ব্যবহার করবেন তার উপরে কিন্তু এক্সপোজারের ক্ষমতা ওঠানামা করে। এখন আপনার ক্যামেরার সাথে যে ফ্ল্যাশ লাগানো সেটা দিয়ে আপনি যেই রেজাল্ট পাবেন, আর যদি আপনি একটা ফ্ল্যাশ গান ব্যবহার করেন সেটা রেজাল্ট আরেক রকম হবে। তো এক্ষেত্রে আপনি ক্যামেরার বিল্ট ইন ফ্ল্যাশের চেয়ে নিঃসন্দেহে ফ্ল্যাশ গানের আলোর পরিমাণ বেশি হবে। তাই আপনি কোন সোর্সটি ব্যবহার করছেন তার ক্ষমতা জেনেই তবে এক্সপোজার ঠিক করবেন। তাই যারা আপনার আর্টিফিশিয়াল লাইটের ছবি তুলতে চান, আপনারা যারা দোকান থেকে ফ্ল্যাশ কিনবেন তারা কিন্তু অনেক হিসাব করে কিনে, যে এটাতে আলো কেমন দিবে বা এটার কেলভিন কত, বা এটাতে আমি কি কি ছবি তুলতে পারবো, কতটুকু দূরের ছবি তোলা যাবে, এগুলো জেনেই কিন্তু আপনি ওই ফ্ল্যাশটা কিনবেন। অনেক সময় না বুঝে কিনে তার যেটা আপনার যেটা প্রয়োজন সেই কাজে আপনি লাগাতে পারবেন। আইএসও কম বেশি করে ফ্ল্যাশের ফটোগ্রাফিতে এক্সপোজার নিয়ন্ত্রণ করা যায়। কম আলোতে ছবি তোলার সময় আইএসও ইউনিট বাড়ালে সঠিক এক্সপোজার পাওয়া যায়। এটা সাধারণত যারা ক্যামেরায়, আমরা অনেক সময় যে কোনো একটা প্রোগ্রামের ছবি তুলতে গেছি, হয়তো দেখা গেল যে বক্তৃতা দিচ্ছে, ওই হল রুমে আলো একটু কম, তো তখন আমার ক্যামেরাতেও নাই কোনো ফ্ল্যাশ, যেটা আছে সেটা হচ্ছে ফিল ফ্ল্যাশ, যেটা লাগানো বিল্ট ইন। এটা দিয়ে যখন আমি ছবি তুলতে যাই তখন দেখা যায় কি এই মুখের উপর একটু চিকচিক আলো পড়ে আর চারপাশটা অন্ধকার দেখে। তো তার মানে এক্সপোজারটা আবার সঠিক হচ্ছে না। এটাকে আপনি কন্ট্রোল করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইএসওটাকে বাড়াই দেওয়া। আপনি যখনই ফ্ল্যাশের ছবি তুলতে যাবেন, মানে ক্যামেরার ফ্ল্যাশে যেটা আপনার বিল্ট ইন দেওয়া, ওইটাতে তুলতে গেলে আপনি যখনই একটু দূরত্ব বেড়ে যাবে বা একটু বেশি মানুষের ছবি তুলতে হবে, আপনাকে অবশ্যই আইএসও বাড়াতে হবে। 400, 800, 1600 এরকম আইএসও না দিলে দেখবে আপনার এক্সপোজারটা আপনি পাবেন না। ফ্ল্যাশ ফটোগ্রাফিতে ইনডোর ফটোশুটে ব্যবহৃত হয় সাধারণত। এক্ষেত্রে ঘরের দেয়ালের রং একটা খুব ইম্পর্টেন্ট। যে ঘরে আপনি ছবি তুলছেন সেই ঘরের দেয়ালের রংটা কি, উজ্জ্বল বা ম্যাট, গ্লসি ইত্যাদি বিশেষ ছবিতে আলো প্রতিফলন করে ছবির এক্সপোজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ঘরের আলোটা কি ম্যাট
মানে রংটা কি ম্যাট ম্যাট কালার নাকি গ্লসি কালার তার উপরে নির্ভর করে ছবি। সেই হিসাবে আপনার এক্সপোজার কম বেশি দিতে হবে। একইভাবে ঘরের রং যদি কালো বা গাঢ় বাদামি হয় বা অন্য কোনো রং যেগুলোতে আলো শুষে ফেলে সেই ঘরে ছবি তুলতে গেলে এক্সপোজার বাড়াতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে অধিকাংশ ঘরের যে সিলিং থাকে আমাদের এগুলো সাধারণত সাদা রং থাকে, কারণ আমরা যে টিউবলাইটটা ব্যবহার করি বা যেটা করি এটা ওই সিলিং এ গিয়ে এটা রিফ্লেক্ট হয়ে আমাদের ঘরে একটা সুন্দর আলো ছড়িয়ে দেয়, মানে আলোটা বাড়িয়ে দেয়। যে আপনার ওখানে আলোটা আপনার যদি সিলিংটা কেউ শক করে কালো করেন তাহলে দেখবেন ওই ঘরে আলোটা আপনার সঠিক হবে না, সবসময় দেখা যাবে একটু কেমন মরা একটা রং। ফটোগ্রাফির জন্য সেটা সম্ভব না। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি ফ্ল্যাশ যখনই ব্যবহার করবেন আপনার অনেক কিছু খেয়াল রাখতে হবে। একে তো আপনার ফ্ল্যাশ সম্পর্কে ধারণা রাখতে হবে, আবার একই সঙ্গে যেই ঘরে ছবি তুলছেন সেই ঘরের দেয়ালটা কি চারদিক দেখে আপনি কিন্তু মিটার গুলো আপনাকে চেঞ্জ করতে হবে এক্সপোজার। ফিল্ড ফ্ল্যাশ দিয়ে বা দিনের আলোতে ক্যামেরা ফ্ল্যাশ, দিনের আলোতে অনেক সময় ফিল্ড ফ্ল্যাশ লাগে। এটা কখন? বস্তুর অন্ধকারাচ্ছন্ন অংশকে আলোকিত করার জন্য এটা ব্যবহার করা হয়। যে একটা জায়গায় আপনি ছবি তুলছেন, দেখা গেল তার মুখে বিশেষ করে সূর্যটা পিছনে সে সামনে, এখন তার মুখটা অন্ধকার আসতেছে। আমরা বলি না যে উল্টা দিকে দাঁড়াও, কিন্তু এখন আপনার পরিস্থিতি বলছে উল্টা দিকে দাঁড়াইতে পারা যাবে না, বা আপনি যাদের ছবি তুলছেন তাকে বলতে পারছেন না আপনি একটু ঘুরে দাঁড়ান, ওখানে জায়গা নেই। সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডের সাথে আলোর সমন্বয় করার জন্য আপনাকে ফিল্ড ফ্ল্যাশ ব্যবহার করতে হবে। ফিল্ড ফ্ল্যাশ মানে হচ্ছে ওই ক্যামেরার যে ফ্ল্যাশটা থাকে সেটা ব্যবহার করতে হবে, এবং সেটা যদি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তখন ছবিটা একটা সুন্দর ফ্ল্যাট একটা কালার আসবে। যদিও এই ধরনের ছবি মানে আর্ট ফটোগ্রাফিতে খুব একটা কাজে লাগে না, এগুলো মূলত ডকুমেন্টেশন। যে ওই যে বললাম এখন প্রেসিডেন্ট আসছে বা নেতার সাথে কেউ ছবি তুলতে গেছে, আপনি ছবি তুলতে গেলেন তখন আপনাকে ফ্ল্যাশ ব্যবহার করতেই হচ্ছে, নাইলে আপনি অন্ধকার হবে, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশটা ব্যবহার। তো ফিল্ড ফ্ল্যাশের কিন্তু ভালো রেজাল্ট হয়। যেমন দেখেন নো ফ্ল্যাশ ফ্ল্যাশ দুইটা একই ব্যক্তি একই সময় তোলা, ডান দিকের ছবিতে ফিল্ড ফ্ল্যাশ দেওয়াতে ছবিটা একদম পরিষ্কার দবদবে হয়ে গেছে, আবার বাম দিকেরটা দেখেন ফ্ল্যাশ নেই। তো কিন্তু এখন আপনি কোন ধরনের ছবিটা পছন্দ করবেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। যেমন আমাকে যদি বলা হয় তাহলে আমি বলবো যে আমার তো বাঁ দিকেরটাই ভালো লাগে, ডান দিকের এই ফকফকা আলো আমার ছবি ভালো লাগছে না। কিন্তু আপনি যদি মানে কোনো ক্লায়েন্টের হয়ে ছবি তুলতে যান, সে তো বলবে আপনি কি তুলছেন, এটা তো কালো আসছে। তো কালো আসছে বলবে কারণ হচ্ছে সে ফ্ল্যাশ চায়। তো সুতরাং আপনাকে ফ্ল্যাশের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ফ্ল্যাশ সিনক্রোনাইজেশন বলে একটি বিষয় আছে। ক্যামেরাতে ফ্ল্যাশের উপযোগী একটি শাটার স্পিড নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ শাটার খোলা ও বন্ধ হওয়ার সময় এবং ফ্ল্যাশের বাতি জ্বলা ও নেভার সময়টা এক হবে, একেই বলে ফ্ল্যাশ সিনক্রোনাইজেশন। তো এটা আমি বলবো যে ওই ফ্ল্যাশ সিনক্রোনাইজেশন স্পিড জেনে ছবি তোলা সেটা দরকার। সাধারণত 125 যদি এরকম থাকে। তো ফিল্ড ফ্ল্যাশ আসলে মানে খুব বেশি আমরা তো এই ধরনের ছবি তুলি না। ফিল্ড ফ্ল্যাশের ব্যাপারগুলো হঠাৎ যদি হয় তখন এরকম সিচুয়েশন আমরা ফিল্ড ফ্ল্যাশ ব্যবহার করতে পারি মানে ক্যামেরার সাথে। আর আপনার যদি প্রফেশনাল হন সেক্ষেত্রে আমরা ফ্ল্যাশ গান থাকবেই। ইনডোর লাইটিং, যেটা আর্টিফিশিয়াল লাইটের একটা মূল বিষয়। ইনডোর লাইটিং মূলত কমার্শিয়াল কাজে ব্যবহৃত হয়। তো ইনডোর লাইটিং দিয়ে অনেকে আর্টিস্টিক ছবি তোলে, সেটা সাধারণত ইনডোর লাইটিং এর ছবিগুলো হয় যে হ্যাঁ অনেকে পোর্ট্রেট ছবি তোলে নানা রকমের সাজিয়ে গুছিয়ে, মানে বিভিন্ন প্রপস ব্যবহার করে, সেটা হয়। ইনডোর লাইটিং এ আপনি বাণিজ্যিক বিভিন্ন বস্তু বিশেষ প্রোডাক্ট ছবি, যেমন ধরেন কোনো একটা সাবানের বিজ্ঞাপন হবে, আপনার কাছ থেকে চাইলো যে এই সাবানের একটা ছবি তুলে দাও। আমরা বড় বড় বিলবোর্ডে সাবানের ছবি দেখি, কিংবা কোনো স্নো পাউডার বিভিন্ন কৌটার ছবি দেখি, এগুলো কিন্তু সব ইনডোর শুট। এগুলো কেউ আপনার দিনের আলোতে গিয়ে তুলে না, এগুলা হলে দিনের আলোতে এটা এই রেজাল্টটা পাওয়া যায়। তো ইনডোর লাইটিং একটা হিউজ একটা জায়গা, বড় একটা শিক্ষণীয় জায়গা। ইনডোর লাইটিং সাধারণত বেসিকের বিষয় না, এটার জন্য আলাদা ওয়ার্কশপ হয়, এবং ইনডোর লাইটিং এর ওয়ার্কশপ আপনাকে সশরীরেই করতে হবে। কারণ আপনার হাতে এই যন্ত্রপাতিগুলো না থাকলে, আপনি ধরে না দেখলে
ইনডোর লাইটিং বিষয়টা আপনি বুঝবেন। তো ইনডোর লাইটিং এর বিষয়টা দিয়ে আমি বলছি যে আমাদের যেটা মূল বিষয় সেটা আমি আবারও বলি, আমরা আসলে মেইনলি প্র্যাকটিস করব ন্যাচারাল লাইট। আর ইনডোর লাইটটা হবে তখন যখন আমরা আরেকটু আপডেট হব এবং আমরা বাণিজ্যিক কোনো কাজে নিজেকে যুক্ত করব, পয়সা কামানোর চিন্তা করব, তখন ইনডোর লাইটটা আপনি চিন্তা করুন। তো এখন আমার লাইটের উপরে ক্লাস যেটা বলা এটা শেষ। এখানে একটা রবীন্দ্রনাথের লাইন আছে, আলো আমার আলো গো আলো ভুবন ভরা। তো এটা কেন দিয়েছে, আসলে এখানে প্রত্যেকটা লাইনে কি শুধু আলো আলো কথা আছে। তো আসলে পৃথিবীটা আলো আছে বলেই সুন্দর, আলো আছে বলে আমরা দেখতে পাই। তো সুতরাং ফটোগ্রাফির জন্য আলোটাই হচ্ছে মুখ্য। এই বিষয়টা বোঝানোর জন্য আসলে লাস্টে কবিতার লাইনটা ব্যবহার করেছি। তো এর বাইরে আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমি গত ওয়ার্কশপে বলেছিলাম যে প্রত্যেক ফটোগ্রাফারের একটা পছন্দের লাইট থাকে। তো এতক্ষণ আমরা যে লাইটগুলো দেখলাম, এতে করে আপনার নিজেরও কোনো একটা চয়েস হয়ে যেতে পারে যে আসলে এই লাইটটা আমার ভালো লাগে বা এই লাইটে আমি ছবিটা তুলবো, সুতরাং আমি একটা ডিসিশন নিই। তো আপনি বেসিক করেন, আপনাকে সব লাইটে তুলতে হবে, আগে শিখতে হবে। তো একটা লাইট আমি আহ, বেছে নিয়েছিলাম, যে লাইটটা আমার কাছে মনে হয়েছে যে এই লাইটটার সাথে আমার একটা কেমন যেন একটা আত্মিক সম্পর্ক। যে আমার স্ক্রিনে একটা ছবি দেখছেন, যেটা এটা একটা ঘোলাটে, এটা পুরো আকাশ মেঘলা এবং কুয়াশা ছেয়ে গেছে। তো এইটা আসলে আপনার একটা ওভারকাস্ট ছবি লাইট, এবং ওভারকাস্ট হচ্ছে আমার পছন্দের লাইট। এবং ওভারকাস্টের উপর আমি একটা প্রেজেন্টেশন রেডি করছি। এটা কোনো একটা জায়গায় হয়তো আমি প্রেজেন্ট করব, বা কোনো একটা ওয়ার্কশপ, বা আপনি কোনো আমাদের স্টুডেন্ট যারা তাদেরকেও আমরা দেখাতে পারি ওভারকাস্টের উপর কি কি লাগে বা ওভারকাস্ট লাইটের মজা কি, সেগুলো আমি বলবো। সেক্ষেত্রে আমার এটা হয়তো এখন প্রক্রিয়াধীন, আমি সেটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলছি না। তো আমি হয়তোবা আপনাদেরকে কিছু ছবি দেখাতে পারি যেগুলো ওভারকাস্টে তোলা বা মেঘলায় বা কি বলা যায় যে কুয়াশায় তোলা। তো যে ছবিগুলোতে না আপনি একটা জিনিস পাবেন, যে ছবিতে একটা আলাদা ভালো লাগা আছে, এটাও তো আমার ভালো লাগে। তো আমার বেশিক্ষণ লাগবে না, একটু দেখাই ছবিগুলো। তো এই ছবিটা স্পিতি ভ্যালিতে তোলা, হিমালয়ে আশিকদা ছিল পাশেই। তো পুরো আকাশ দেখেন একেবারে অন্ধকার, এবং এটার কারণে কি হচ্ছে, ডান দিকে যে মানে পাহাড়ের যে ফরমেশনটা এত উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে কেন, সেটা এই আকাশটা মেঘাচ্ছন্ন ছিল বলে। আর যদি আকাশে একদম সূর্য থাকতো তখন এই শেডের কারণে এই জিনিসটা আমরা পেতাম না। একেবারে বৃষ্টি, ঝুম বৃষ্টি, আসলে এর উপরে তার ওভারকাস্ট হয় না, কক্সবাজারে তোলা বৃষ্টির ফোঁটাগুলো দেখছে, এবং তাদের যে রেইনকোট পরেছে কম দামি প্লাস্টিক আর কি, এগুলো দিয়ে যে রেইনকোট বানায়, এগুলো রংগুলোও ফুটে উঠেছে। কারণ এটা আমরা আলাদা করে এই ওভারকাস্ট না হলে আমরা কিন্তু এই ছবিগুলোতে এই রংগুলো দেখতাম না। তো এটা রিক্সা মানে গাড়ির ভিতর থেকে তোলা, রিক্সা, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং এতে করে যে একটা পয়েটিক একটা এনভায়রনমেন্ট, এটা এই ওভারকাস্টের মাধ্যমে আমি যদি এমনিতেই ছবিটা যদি তুলতাম তাহলে মানে অন্তত আর্টিফিশিয়ালি তো আমি পানি ঢেলে ছবি তুলতেই পারি, কিন্তু সেটা আমি আর্টিফিশিয়ালি করি না, এটা আসলেই ন্যাচারালি ছবি। আর একটা প্রমাণ হচ্ছে যে রিক্সাগুলো দেখা যাচ্ছে হুড তোলা, এবং ওখানেও পর্দা দেওয়া। তো তার মানে হচ্ছে যে এটা একটা বৃষ্টির আবহাওয়াকে তুলে ধরার জন্য এটা তোলা হয়েছে। এই যে বৃষ্টি, আকাশ পুরো মেঘাচ্ছন্ন, এর ভিতরে এই যে একটা পরিশ্রম করছে মানুষের সংগ্রামী জীবন, আমরা দেখছি কষ্ট করে টানছে নৌকাটা। তো এটা একটা বিষয়। আর এটা একটা ছবি দেখি, একই সময়ের ছবি এগুলো, এই যে কালার গুলো দেখেন, মানে কিভাবে বেরিয়ে, মানে কালার গুলো ফুটে উঠছে, মাছগুলো পর্যন্ত চিকচিক করছে, একটা আকাশ একটা মানে এনভায়রনমেন্ট একটা অন্যরকম একটা ড্রামাটিক আবহাওয়া। তেমনি এটা কুয়াশার মধ্যে সকালবেলা, সেদিন সূর্য ওঠেনি, পুরো আকাশ হয়ে গেছে মেঘলা, যার কারণে এটা একটা আলাদা ছবি আমরা পেয়েছি। এরকম আকাশ পুরো মেঘ, ওই দূরে একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা লাস্টে যে বঙ্গোসাগর ছবি তুলছি, আমাকে এখনই ছাতার নিচে ঢুকে যেত, বৃষ্টি আমাদের দিকে তেড়ে আসছে, কিন্তু উল্টো দিকে একটু একটু তখনও আলো আছে, ফলে এইটা একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট হয়। পিছনটা যদি ফকফকা হতো তখন আর সামনে হতো, এই দুইটার মধ্যে
একটা কন্ট্রাস্ট সৃষ্টি হয়েছে এই ওভারকাস্টের কারণে। এটা একদম জুম বৃষ্টির ভিতরে তোলা, দেখুন এখানে ওভারকাস্ট, আমরা আকাশ বুঝতেই পারি কারণ আকাশে তো আর সূর্য থাকার সুযোগ নেই, একদম বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছি। এবং এখানেও কালার গুলো দেখুন, কলার রং, মানুষের গায়ের জামা, একদম স্যান্ডেলের রংটা পর্যন্ত ফুটে উঠেছে। এটা হচ্ছে ওভারকাস্টের ছবি তোলা একটা বৈশিষ্ট্য। এটাও স্পিতি ভ্যালিতে তোলা, কি সুন্দর। শুধু ছবিতে আসলে আমি কিছুই দেখি না, শুধু আকাশটাই দেখি, কারণ ওভারকাস্টটা যে কি সেটা বোঝার জন্য, এইটা বোঝানোর জন্য এই ছবিটা আমি দেখিয়েছি আপনাকে। এরপরে দেখুন, খুবই সাধারণ একটা দিন, আমরা ছবি তুলতে গেলাম, যে দেখি সূর্য ডুবে যাচ্ছে। ডুবার আগে হঠাৎ বৃষ্টি আসলো উল্টো দিক থেকে, ওই আগের ছবিটার মতন, প্রথম ছবির মতন, যে লাইট পড়েছে এদিকে, একটু রংধনু ছিল ওই দিন ডান দিকে, এটা এই ছবিতে আসেনি, কিন্তু আকাশের মেঘটা মানে এত সুন্দর করে পেয়েছি যে পুরো ছবিটাকে একটা আলাদা নান্দনিকতা দিয়েছে, শুধু ওভারকাস্ট হওয়ার কারণে। মানে আকাশ ছবি কিন্তু আপনি এখন যান এই জায়গায় এই জিনিসটা পাবেন না। যদি আকাশটা এরকম না পান, আদরের ছবি হবে না। তো এই ছবি তো আমাদের সাথে আউটিং এ ছিলেন, আমাদের মৌসুমী অপরা ছিলেন। তো এটা শীতের সকালে আকাশ একদম, এই জায়গায় আমরা যখন 2 ঘন্টা পরে দেখছি একদম পরিষ্কার, পিছনে গাছপালা সব দেখা যাচ্ছে, আর এই ছবি হবে। এটার কারণে আমার অন্য জিনিসগুলো থেকে আমাকে স্পটলাইটের মতন আমার সাবজেক্টটা চলে আসছে। এখানে আকাশ একদম গোলাটে মেঘলা, এর ভিতরে একটা এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি, যেটা একটা শীতের একটা সকাল, একটা আবহাওয়া দিচ্ছে। এটাও গাড়ির কাজ দিয়ে তোলা, এটাও তো আমি একটু পেন্টিং একটা ইফেক্ট পেয়েছি, কারণ এই যে রংটা, এটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাজটা ভিজে গেছে এবং তখন তাদেরকে ঝাপসা দেখাচ্ছিল, কিন্তু ছবিটা আমার কাছে ভালো লেগেছে তুলে, যে ছবিটা একটা এই মেঘলা আকাশে কিন্তু এটা সুন্দর। এই ছবিটা অন্যরকম ভাবে তোলা, যে এটা ছবিটা আসলে মেক করে তোলা, এই লোকটাকে ম্যানেজ করেছি। আমি আগে গিয়েছি, যাওয়ার পর দেখলাম যে এখানে কোনো মানুষ নাই, কিন্তু নিচে জালটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো জালটায় সাধারণত এইভাবে জাল আগে পাই নাই আমি ছবি তোলার জন্য, কমন বিষয় হয়তো, কিন্তু তখন মনে হচ্ছে একটা মানুষ থাকলে ভালো হতো, ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে, আকাশটা মেঘলা। তো আমার নিজের ছাতাটাই একটা লোককে দিয়ে বললাম, আপনি একটু হেঁটে যান, আমি ছবিটা তুলি। তো ওনাকে ম্যানেজ করেছি, উনি হেঁটে যাচ্ছে, এমন একটা মোশনকে আমি দিয়েছি যে রুল অফ থার্ডে মানুষটা আছে, আবার ডান দিকেও একটা মানে ঘরের মতন আছে, সেটা রুল অফ থার্ডে রেখেছি, তার মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছি। তো যার কারণে এইটা আসলে সম্ভব হতো না যদি না আকাশ এরকম থাকতো। কুয়াশার সকাল, এবং সেখানেও দেখুন সূর্য উঠে নাই তখন, এই কারণে একটা আলাদা একটা মিস্টিক একটা আবহাওয়া হয়েছে। একটা মানুষের গায়ের যে সোয়েটারটা, তার একটা রং, হালকা একটা রং, কিন্তু রংটা বোঝা যাচ্ছে। এটা আসলে সম্ভব হয়েছে এই ওভারকাস্টের কারণে। গত বছর দুর্গাপূজা আমাদের জন্য একটা অদ্ভুত নিয়ে মানে সুযোগ করে দিয়েছিল। এত বছরের কখনোই অক্টোবর মাসে বৃষ্টি হয় না, কিন্তু সেদিন ছিল একেবারে ঘূর্ণিঝড়, সিগন্যাল ছিল মোখা সম্ভবত নাম। তো ওই দিন দেখা গেল যে ওই এতই খারাপ যে সিগন্যাল, যেহেতু ওই দিন পতেঙ্গায় অনেকগুলো ইয়েকে বারণ করে দিয়েছে, আজকে আপনারা আশেপাশে যে কর্ণফুলী নদীর ঘাট আছে সেখানে বিসর্জন দেন, মানে এখানে হবে না। তো এটার একটা মজা দেখেন, যে একদিক দিয়ে স্কাই পেলাম, আরেক দিক দিয়ে এইভাবে পলিথিন মোড়ানো আমরা দেখছি যে প্রতিমাকে, সেইটা এবং এই সব মিলে এটা কিন্তু, আকাশটা যদি এরকম না হতো আমি পলিথিনও পাইতাম না, আবার এখানে এই মানুষগুলোর ভেজা মাথার মধ্যে পলিথিন বাঁধা, এই পুরো এনভায়রনমেন্টটা পেয়েছি শুধু ওভারকাস্টের কারণে। তো এটা দিল্লি জামে মসজিদে, তো তাহলে দিল্লি মসজিদেও দেখুন ওভারকাস্টের কারণে ছবিটা একটু অন্যরকম, অন্য সময় লাইটটা একরকম থাকলে এটা একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমি পেয়েছি, যেটার মধ্যে রংটা ধরা গেছে। একদম ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছবি তোলা, সেক্ষেত্রে দেখেন নৌকার রংগুলো, প্লাস্টিকের রংগুলো পেয়ে গেছি। এটা আমাদের লাস্ট ছবি, যে এটা আবার ইয়েতে তোলা, কাপ্তাইয়ে, শীতের সকালে, জাস্ট আধা ঘন্টা পরেই পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ। তো আপনি আসলে ছবি তোলার জন্য একটা সময় যেরকম বেছে নিবেন, তেমনি একটা লাইট বেছে নিবেন, যে আপনার পছন্দের লাইট। তো আমি আমার জায়গাটা ক্লিয়ার করে দিলাম, যে আমার পছন্দের লাইট হচ্ছে এরকম। আমার ফেসবুকে যদি ছবি দেখেন, দেখবেন অধিকাংশ ছবি দেখবেন ঘোলা আকাশ, মেঘলা আকাশ, এই জাতীয় ছবি। কারণ আমি যেমন সারা বছর ছবি তুলি আর না তুলি, এখন
বৃষ্টির মৌসুম, আমি কিন্তু প্ল্যান করতেছি কক্সবাজার যাব, বৃষ্টি হলেই আমার মনে হয় ক্যামেরা নিয়ে বেরিয়ে যাব। সুযোগ পেলে আমি কোনো বৃষ্টি, আমার প্রতি বছরের বৃষ্টিগুলো হচ্ছে আমার জন্য ছবি তোলার একটা পছন্দের মৌসুম। বৃষ্টি, কুয়াশা, এগুলো আমি মিস করি না। কোনো ইভেন্টের ছবি তুলি বা না তুলি, এই ছবিগুলো আমি মিস করি না, কারণ এইখান থেকে আমরা একটা ছবি পাই যেটা আমাদেরকে, আমার ভালো লাগে, অন্যদের কেমন লাগে জানেন। আপনার যদি ব্যাকলাইট ভালো লাগে, আপনি ব্যাকলাইটই তুলেন। মানে দিন শেষে আপনার যেন একটা বৈশিষ্ট্য দাঁড়ায় যে আপনি ব্যাকলাইটের ছবি তোলেন, আরেকজন বললেন না আমার সাইড লাইট ভালো লাগে, আমি সাইড লাইটে তুলি। এটা আর্টিস্ট হলে আপনার এরকম একটা মানে সত্তা দাঁড়াবে। তো এই ছিল আমার প্রেজেন্টেশন এবং কিছু কথা আপনাদের বললাম। আপনাদের এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। প্রশ্ন বেশি কঠিন হলে আশিকদা উত্তর দিবে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করুন, ভিডিও অন করুন। আমাদের প্রেজেন্টেশন শেষ, আপনাদের কিছু বলার থাকলে বলুন। প্রশ্ন করুন, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। মনসুর ভাই, আপনার প্রত্যেকে একেবারে সেজে গুজে আসছেন। হ্যাঁ, বলুন, কোনো প্রশ্ন আছে কিনা। আমরা লাস্টে একটা আউটিং করেছিলাম, তখন মনসুর ভাইকে বললাম চলেন, উনি বলে ভাই কালকে তো ওয়েদার খারাপ, বৃষ্টি হবে। আমি বললাম আমি তো এটাই চাই, এটা আমি জেনে গেছি ওয়েদার খারাপ, বৃষ্টি হবে, এই জন্য আমি ছবি তুলবো, চলেন। তো আমরা ছবি তুলতে চলে গেছি। হ্যাঁ, বলুন, আজ কারো প্রশ্ন আছে কারো? সুরজিৎ মজুমদার, বলুন। আপনার সাউন্ড আসে না, আপনি আনমিউট করে কথা বলুন। সোফিয়া আপা, কোনো প্রশ্ন থাকলে করুন, লাইট নিয়ে বলুন। আপনার সাউন্ড পাচ্ছি না সুরজিৎ, আপনি শুধু ভুল করেন, আনমিউট করতে হবে তো। এখন বলেন। এখন হ্যাঁ, বলছি আমি কিছু ছবি তুলবো, তুলে তারপর আপনার সাথে আমি কথা বলবো। ও আচ্ছা, আমাকে তুলতে হবে, আপনি আজকে যেটা দিয়েছেন এটাকে ভালো করে ফলো করে আমি কিছু ছবি তুলে আমি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। এখন তো বৃষ্টি ওয়েদারটা আসছে, আমাদের এখানে অন্ধকার আসছে দেখছি। শাহিন ভাই, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। হ্যাঁ, বলুন। আপনার ছবি হ্যাঁ, সাউন্ড পাচ্ছি না আপনার, সাউন্ড আসছে না এখন? এই চেপে চেপে কথা আসে। আপনার ছবিগুলো অনেক সুন্দর, আমার দৃষ্টিটা আমার খুব পছন্দের, আমিও চেষ্টা করবো দৃষ্টির ছবি এবার তোলার জন্য আমি চেষ্টা করবো। না না, আপনার সাউন্ড আসছে না, আপনার কথা কেমন চেপে চেপে আসছে। মাসুদ ভাই, জি ভাই। হ্যাঁ বলেন। ভাই লাইট নিয়ে কোশ্চেন যেটা, হ্যাঁ বলেন। মানে আমার অনেকে যেমন লাইটিং এ রাতে যেমন ছবি তুলতে গেলে স্লো শাটার স্পিড একটা ছবি আসে, আবার ডে লাইটে আসতে গেলে অনেক সময় স্লো শাটার স্পিডে ছবি আসে। সেক্ষেত্রে আমার ফোকাস লেন্থটা কিরকম হইলে এটার সাথে এটা অ্যাডজাস্টটা করা যায়। যেমন আমি যে যে আপনি যে ছবিগুলো দেখালেন, এই যে একটু আর্টিস্টিক হওয়ার জন্য, সেক্ষেত্রে এই কম্বিনেশনটা কি হইতে পারে, কম্পোজিশন? মানে প্রথম কথা হচ্ছে আপনি কি মানে রাতের লাইটটাকে আপনার পছন্দ, এই তো? হ্যাঁ, রাতের লাইটটা মানে পছন্দ বলতে কি, এই রাতের লাইটে ছবি তোলাটা আমার জন্য একটু কষ্টকর, মানে আমি এটা অবশ্যই রাতের লাইটের ছবি তোলা অবশ্যই কষ্টকর, কারণ যেহেতু লাইট কম থাকলে সেটাতে আপনার ছবি শেকি হওয়ার সম্ভাবনা থাকে। তো রাতের ছবি তুলতে হলে আপনাকে কিছু লিমিটেশন মেনে নিতেই হবে, যে আমি রাত্রেবেলা সব ছবি একদম পারফেক্ট তুলতে পারবো এমন কোনো ব্যাপার নেই। তো আমি আমার ফটোগ্রাফি যখন শুরু করি,
আমি ছবিগুলো এখানে দেখাই না, কারণ আমার জীবনে অন্তত 1000 ছবি তুলেছি অন্তত স্টেজে, মানে নাটকের ছবি, নাচের ছবি। সেখানে অর্ধেকের বেশি ছবি নষ্ট হইতো, ছবিগুলোতে আপনার শেক হয়ে যেত, ব্লার হয়ে যেত। তো সেইখান থেকেও কিন্তু ছবি কিন্তু পেয়ে যেতাম। আবার অনেক সময় ব্লার ছবিটাই আমার কাছে আর্টিস্টিক মনে হতো, বা শেক ছবিটাই সুন্দর মনে হতো, একটা অন্যরকম জিনিস দেখতে পেতাম। তো সেক্ষেত্রে ফোকাস কি করবেন সেটা তো আসলে এখানে আপনি আপনার লেন্স কিরকম তার উপরে আপনি ফোকাস চিন্তা করেন। তো সেক্ষেত্রে আপনি ফোকাসের দূরত্বটা কোনো বিষয় তো না, আমার মনে হয় না। আশিসদা, আপনার কোনো বক্তব্য আছে এই বিষয়ে? হ্যাঁ, আশিসদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ মাসুদ ভাই, আপনি যদি কোনো একটা সিচুয়েশনের কথা বলেন যে আপনি কোথায় কোন ধরনের ছবি তুলতে গিয়ে কি সমস্যায় পড়েছেন, তাহলে আমাদের উত্তরটা দিতে সুবিধা হবে। যেমন ভাই স্লো শাটার স্পিডে যে ছবিটা তোলা, যেমন হ্যাঁ, রাতের বেলা, হ্যাঁ। যেমন এই যে লাইটের যে গাড়ির লাইট গুলা যে ট্রেইল করে, এই ছবিগুলো তোলার ক্ষেত্রে আসলে শাটার স্পিড এবং ফোকাল লেন্থটা কত হওয়া উচিত? ফোকাল লেন্থ তো নির্ভর করবে আপনার কম্পোজিশনের উপর, আপনি কি চাচ্ছেন। ফোকাল লেন্থ তো এটা আপনার রুচির উপর। আর না, আপনি, আমি তো চাচ্ছি ওই ধরনের ছবি, ওই ছবি তুলতে গেলে আমাকে কি কম্পোজিশনে আমাকে ক্যামেরাটাকে রেডি করতে হবে? না, আমার বক্তব্য হচ্ছে যে কম্পোজিশন তো কেউ বলে দিতে পারবে না। কম্পোজিশন হচ্ছে আপনার মন কি চায়। যেমন আপনি লাইট ট্রেলের কথা বলছেন, আমি যে প্রথম যে ছবিটা দেখালাম আলো দিয়ে আঁকা, এটা কিন্তু ট্রেলের ছবি। কারণ ছবিটাতে কি দেখাচ্ছে, একটা গোল হয়ে গেছে। গোল তো আমি খালি চোখে দেখি না, খালি চোখে না, দেখছি ও ঘুরাচ্ছে, কিন্তু এটা গোল হয়েছে যেই শাটারটা আমি স্লো করেছি। তো এটা ছিল 10 বা 12 শাটার স্পিডে তোলা। এখন আপনি যদি মনে করেন যে না, আমি মানে 1 সেকেন্ডের ছবিতে যাব, তখন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি স্ট্যান্ডে রেখে 1 সেকেন্ড দেন, তখন এই রেখা রেখা লাল নীল রেখা। আমি শাটার স্পিড কমাইলামই, সেটা নিয়ে আমার কোশ্চেন না। কোশ্চেনটা হচ্ছে যে আমার আমার তখন ইয়েটা কি হবে, কত স্টপ ইসে তুলবো আমি? কত স্টপ তো আমি বললাম লাইট কি ডিমান্ড করে। আপনি তো ধরেন আমার কথা শুনেন, আপনি রাস্তার ছবি তুলবেন, সব রাস্তায় ওইখানে কি লাইট আছে এটা তো আমি ঘরে বসে বলতে পারবো না। কারণ আমি ধরেন লাইট ট্রেলের ছবি 1 সেকেন্ডেও তুলতে পারি, 10 সেকেন্ডেও তুলতে পারি, বা আমি আন্ডারে বাল্ব মুড়েও তুলতে পারি। তো সেই ক্ষেত্রে আমার পয়েন্ট হচ্ছে যে আপনি যখন ছবি তুলতে যাবেন ওই জায়গায় লাইট কন্ডিশনটা কিরকম, লাইটটা আগে মাপতে হবে। মনে মনে আগে লাইটটা মেপে নেবেন যে এখানে কত শাটার স্পিডে ছবি হবে, যেটা তো আমরা সারাদিন তাই করি। আমরা তো ফটোগ্রাফির মূল কাজ হচ্ছে লাইট মেজারমেন্ট, আমরা লাইটটাকে মেপেই তো করি। আমরা ধরেন আমি একটা কি ল্যান্ডস্কেপ তুলতেছি, সেটাতেও তো আমি লাইটটা মাপছি, যে এটাকে আমি 250-তে তুলবো নাকি 150-তে তুলবো, নাকি আমি এটা ধরেন 1000-এ তুলবো, সেটাও কিন্তু আমি লাইট কন্ডিশন। লাইট যদি বেশি থাকে তখন কম। তো সেক্ষেত্রে আপনি রাতের ছবি তুলতে গেলেও সেম সিচুয়েশন হবে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে স্ট্রিট লাইট গুলো জ্বলা আছে কিনা, নাকি 10টা নষ্ট 2টা ভালো, নাকি 2টা নষ্ট 8টা ভালো, সেটার উপর একটা নির্ভর করে সিচুয়েশন। তাই আপনি কত দিবেন, কত আন্ডার দিবেন না ওভার দিবেন, সেটা তো মানে জায়গা ডিমান্ড করে। বুঝতে পারছেন? আশিতা, কি বলেন, আমার উত্তর ঠিক আছে? হ্যাঁ, লাইটকে তো আগের থেকে কোনো প্রিফিক্সড কিছু বলে দেওয়া সম্ভব না যে এই এই এক্সপোজার হবে। হ্যাঁ, ওটা তো সম্ভব না, এই ফোকাল লেন্থ হবে। তো তুমি ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। তো সেটা হলো যে লাইট কন্ডিশনের ওপরে এবং আমি কি চাইছি, হ্যাঁ, এই দুটোর ওপরেই নির্ভর করে। হ্যাঁ, তারপর আর কারো কোনো প্রশ্ন? সোফিয়া আপা, আপনার কোনো প্রশ্ন পাচ্ছি না। সোফিয়া আপা আছেন?
শহীদ ভাই আপনি কোথায়? আপনি তো পরে আসলেন বোধহয়। কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই। শুধু হচ্ছে আপনার ছবি যতগুলা যখন দেখছিলাম, হ্যাঁ, মানে তখন একটা প্রশ্ন ছিল যে এই ছবিগুলা তোলার সময় কেমন সেটিং ছিল কি, ওইটা যদি আমাদেরকে একটু বলতেন আর কি। ওই যে কথা একই যে কেমন সেটিং ছিল এই মুহূর্তে আমি মুখস্থ বলতে পারছি না, কারণ তখন হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। ডিমান্ড কোন করেছে। যেমন ধরেন বৃষ্টি হচ্ছিল যখন, তখন এক ধরনের চিন্তা ছিল, আবার যখন বৃষ্টি নাই কিন্তু আকাশ মেঘলা তখন এক ধরনের সেটআপ ছিল। কিন্তু এমন না যে এগুলো মানে অনেক কঠিন কোনো ব্যাপার, তা নয়। আপনি ওখানে গিয়ে আপনাকে প্রথমে একটা মনে রাখতে হবে, এখন তো ডিজিটাল জমানায় আপনার 1000 ছবি তোলেন 18টা নষ্ট হোক না, কিন্তু আপনি মনে রাখতে হবে প্রত্যেকটা ক্লিক আপনি বুঝে বুঝে করবেন। যে আচ্ছা আমি এটা দিয়ে দেখি তো 400 মানে আইএসও তে কি হয় ছবিটা, 200 তে কি হয়, 100 তে কি হয়। এটা সবসময় আপনি সবসময় মনে রাখবেন যে শার্পনেস, এই বিষয়গুলো তো নির্ভর করবে যে আসলে আপনার দক্ষতার উপর। যত কম আইএসও তে ছবি তুলতে পারবেন, যত আপনার ছবি লাইট কমে যাচ্ছে কিন্তু আপনার আইএসওটাকে আপনি কমালেন, শাটারটাও কম রাখলেন, হাতটা খুব শক্ত করে ধরলেন বা কোনো মাধ্যমের সাথে, তখন দেখবেন লাইটটা অনেক সুন্দর একটা লাইট হবে। কিন্তু আপনি যদি গিয়ে আপনি মনে করেন যে না এই ছবি তো 1200 বা 1600, আর 1600 আইএসও ছাড়া হবে না, ফট করে 1600 করে দিলেন, ছবিটা আপনি এক্সপোজারটা পেয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে ছবিটার না খুব মজা নেই, ছবিটার ভিতরে একটা জিনিস মিসিং হয়ে গেছে। সেটা দেখবেন ডিটেলের মধ্যে দেখবেন ডট চলে আসছে, কালার টোনটা দেখবেন আরেক রকম হয়ে গেছে এরকম। হ্যাঁ বলুন, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি একটা ছবি দেখাবো, আর দেখাই আমি শেষ করব। যে সিচুয়েশন গুলো অনেক কঠিন হয় যখন আপনি ছবি তুলতে যাবেন, দেখা যাবে আপনার মনের মতো লাইট আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার লাইট বানায় নিতে হবে। এই ছবিটা দেখেন, এটা কিন্তু আমাকে আইএসও বাড়াতে হয়েছে। কেন আইএসও বাড়াতে হয়েছে? কারণ এই মানুষগুলো সব দৌড়াদৌড়ি করতেছে, মানে ওরা সব এখানে নাচ করতেছে, ঘুরে ঘুরে বিভিন্ন পালা অভিনয় করছে। আমি যদি এখানে মনে রাখি যে আমি আর্টিস্টিক ছবি তুলবো, আইএসও কমায় রাখবো, শাটার কমায় রাখবো, দেখা যাবে আমার ছবির মূল সাবজেক্ট গুলো নষ্ট হয়ে যাবে। তো তখন না এই ছবিটা হারাই যাবে। তো এই ছবিটা আমাকে আইএসও বাড়াতে হয়েছে, সম্ভবত 1600 বা কত আইএসও দিয়েছি। এর ফলে আমি সাবজেক্টটা আমি স্থির পেয়েছি এবং পুরো এনভায়রনমেন্টটা আমি ধরতে পেরেছি। মানুষগুলো সব আমার এখানে ফ্রিজ হয়ে আসছে। যে মানুষটা সামনে দাঁড়ানো সে কিন্তু মুভ করতেছে, এবং তাকে কিন্তু ধরা সম্ভব হতো না যদি না আমি সেটিংটা ওইভাবে করতাম। তো আমি আসলে ম্যানুয়ালি ছবি তুলি সব সময়, মানে শাটার প্রায়োরিটি অ্যাপারচার প্রায়োরিটিতে তুলি না, কারণ আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি এবং আমি প্রতি মুহূর্তে এটা এক ধরনের আমার জন্য চ্যালেঞ্জিং যে কোন জায়গায় কি হবে এটা আমাকে বের করতে হবে সেকেন্ডের মধ্যে। এখানে তো আমি দৌড়ে দৌড়ে ছবি তুলতেছি, এখানে আমি কিন্তু কোনো রেস্ট পাইনি যে আমার একটু দাঁড়ানোর সময় না, কারণ আমার জন্য সাবজেক্ট অপেক্ষা করবে। তো এটা আপনার ছবি তুলতে তুলতে কিন্তু আপনার জিনিসটা আসবে, আদারওয়াইজ আপনি কিন্তু ছবি হুট করে আপনার টাইমিংটা আপনাকে ধরা দিবে না যে আপনি কোন শাটারে ছবি তুললে ছবিটা হবে, এটা হবে না। বুঝতে পেরেছেন শহীদ ভাই? আপনি এই লাইট কন্ডিশনে আসেন, আউটিং করেন আমাদের সাথে, যেহেতু আমরা আউটিং এর একটা সুযোগ আছে এই বর্ষায়। তো হাতে কলমে তখন ওরা দেখবেন। আর আমাকে তো জিজ্ঞেস করলেন যে আপনার সেটিংটা কি আছে, আমি তখন বললাম। আর আমার সব ছবি যে হবে তা নয়, ছবি যা দেখছেন এটা তো মনে করেন 200 ছবির মধ্যে একটা ছবি দেখতেছেন, ছবি অন্যগুলোও কিন্তু হয় কিন্তু অন্যগুলো নষ্ট হয়ে যায়, সাবজেক্ট নড়ে যায়, তারপরে লাইট কন্ডিশনের সমস্যা হয় এরকম।
তো এই সব মিলে কিন্তু পরিশ্রমের কাজ, মানে ছবি তোলা সহজ নয়। আর কারো প্রশ্ন আছে কোনো? সুরভি আপা কোনো প্রশ্ন করবেন? শুনতে পাচ্ছেন আসমা সুরভি? জি ভাইয়া, হ্যাঁ প্রশ্ন বলো। নেই ভাইয়া, শুনছি, ভালো লাগলো। আপনার ছবিগুলো দেখলাম, জাস্ট দেখেই ভালো লাগলো। প্রশ্ন করার মতো কিছু নেই। আসলে প্র্যাকটিক্যালি তো কাজ করতে পারছি না, একটু প্র্যাকটিক্যালি যদি কাজ করতে পারি তখন মনে হয় অনেক প্রশ্ন তৈরি হবে। হ্যাঁ, জাস্ট শুনলাম, ছবিগুলো দেখলাম, ভালো লাগলো। আর ওই যে আশিস দার বইটাও হচ্ছে নিয়েছি, একটু পড়ার ট্রাই করছি, আগাতে পারিনি। আমি একটু চেষ্টা করি, তারপরে হয়তো কিছু কোশ্চেন তৈরি হবে। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে তাহলে। আমার আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, কি বলেন? মানে এটা এটা মানে জানার ইয়ে ছিল যে আমরা তো কষ্ট করে ছবি তুলি অনেক সময়। তো ছবি তো সেদিন আশিস স্যারও বললেন যে একটু সাজায় গুছায় একটা ছবিকে রাখতে পারা বা একটু এডিটিং করা। তো আমার মনে হয় যে এরকম বলা যায় প্রতিটা ছবি হয়েছে নতুন বইয়ের মতো, তাকে যদি সুন্দর করে একটু সাজানো যায় দেখতে আরো ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের কি কোনো কম্পোজিশনের বিষয়ে কোনো একটা ক্লাস আপনি নিবেন, বা হ্যাঁ, আমাদের বা নেক্সট এই ক্লাস ধরনের? তো কম্পোজিশন আগামী বুধবার, যেহেতু শনিবারে আমাদের আউটিং ঢাকায়, আমি নিজে আহ বৃহস্পতিবারে ঢাকা চলে যাব বিকালের ট্রেনে। তো বুধবারটা একটু মনে রাখবেন। আমাদের শফিকুল আলম যিনি আছেন, উনি অত্যন্ত গুণী শিক্ষক যতটুকু জানি। তো ওনার কম্পোজিশন ক্লাসটা উনি নেবেন। ওই ক্লাসটা নেয়ার পর আপনি আশা করি যে কম্পোজিশন সম্পর্কে একটা আইডিয়া হবে। আর আরেকটা ক্লাস হচ্ছে এরপরে আশিদার থাকবে, সেটা হচ্ছে ফটোশপের ক্লাস, মানে যেটা ছবিতে তৈরি করা। যে আসলে আমরা যে ছবিগুলো আমার দেখলেন, এগুলো তো এরকম না, এটাকে তো এরকম বানানো হয়েছে। বানানো মানে এই না যে একটা জোড়াতালি দিয়ে বানিয়েছে হ্যাঁ, তা। বানানো হয়েছে মানে এটাতে লাইট কন্ট্রাস্ট এডিটিং হয়েছে, কালার এডিটিং হয়েছে, নানানভাবে একটা ছবিকে দেখানোর চেষ্টা করা হয়েছে এটা সুন্দরভাবে কিভাবে আপনার সামনে আসে। তো আছে, আমরা তো কিছু বেসিক কিছু রুল কোর্স আছে। করছি, মাসখানেকের একটা কোর্স, সেটা আপনি ধরেন মাত্র আমাদের আজকে বোধহয় 3টা ক্লাস হয়েছে বা 4টা ক্লাস চলছে, 4টা হয়েছে, তো সামনে আরো কিন্তু ক্লাস আছে। তো ফলে আপনি সবগুলো ক্লাস করার পরে না একটা ধারণা পাবেন, একটা ধারণা। এরপর আপনি জি জি। ভাববেন যে আসলে ফটোগ্রাফি বলে একটা জিনিস আছে যেটা শিখতে হয়, তার মানে এই না শেখা হয়ে গেছে, এরপর আপনাকে চালাই যেতে হবে। না না, ওইটা তো বুঝি, এটা আশিস স্যারও এখনো শেখে, এটা আমার আমি মনে হয় আশিস স্যার আমিও এখনো তো শেখে। শিখি, দেখেন আমি নিজেই আশিদের সাথে যোগাযোগ করি রেগুলার, যে এটা কি ওইটা কি জানি, এবং এমনকি বেসিক কোর্স যদি কেউ করায়, আমি নিজেও বেসিক কোর্স করি। আমি নিজেও কিছুদিন আগে বিভিন্ন জায়গায় বেসিক কোর্স করেছি। ভালো লাগে, শিখতে অসুবিধা কি? শিখবো, কথা শুনবো, ফটোগ্রাফি নিয়ে এর কোনো ইয়ার কথা নেই, সমস্যা নেই। এটা চমৎকার উদ্যোগ, এটা চমৎকার উদ্যোগ, এটা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই আর কি, আর কোনো কিছু তবে নাই। আমি একটা জিনিস বলি, আপনাদের চাহিদার উপর কিন্তু চিত্রচিন্তা এগোবে। আপনারা যদি ছবি দেখাইতে চান তখন কিন্তু একটা ইভেন্ট করা যাবে, কিন্তু আমি যদি নিশ্চয়ই প্রোগ্রাম করে বলবো না যে ছবি বের করেন, ছবি দেখান, এটা হবে না। আপনার ছবি আমরা অ্যানালাইসিস করবো যদি আপনি ছবি দেখান। তো সেই জন্য বলে আপনাদের ডিমান্ড থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক তাহলে আমরা বলছেন। আজকে শেষ করি, অনেক আচ্ছা ঠিক সময় আছে, দিয়েছে। ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে আগামী বুধবার আমাদের কম্পোজিশন ক্লাস। আর যারা আমাদের ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করবেন আগামী পরশুদিন সোমবার, সোমবার হচ্ছে আমাদের ওয়ার্কশপটি, স্যালন ফটোগ্রাফির খুঁটিনাটি বিষয়ে ধারণা যারা আছেন, এখানে অনেকে রেজিস্ট্রেশন করেছেন, তারা থাকবেন ওই দিন। আরেকটু আলোচনা হবে সেদিন, কিন্তু ফটোগ্রাফির টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হবে না, সেটা আরেক ধরনের আলোচনা। সেটা আমরা ওয়ার্কশপে গেলেই বুঝতে পারবো, শিখবো আমরা বেসিকে, আর এটার প্রয়োগগুলো হবে সামনের ওয়ার্কশপগুলো। সোমবার টাইমিংটা তো একই? হ্যাঁ, টাইমিং একই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, আশিদা। হ্যাঁ, শুভরাত্রি। যাও, শুভরাত্রি। আউটিং আউটিং করাও। আমাদের আর কম্পোজিশন ক্লাসটা করলে পরে ওনাদের সবারই কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে।
হ্যাঁ, মানে কোনটা ধরতে হবে আর কোনটা ছাড়তে হবে এগুলো একটু ঠিক আছে। তবে ঠিক আছে। এটা তো এবার লার্নিং প্রসেস, যতদিন ক্যামেরা নিয়ে বেরোবো ততদিনই শেখা হয় কিছু না কিছু, ড্রাইভিং এর মতো। যতই ভালো গাড়ি চালাই, প্রতিদিনই কিন্তু আজকে আমার প্রথম দিন, এইভাবেই গাড়ি চালাতে হয়। তো সেই হিসেবে ভালো হবে, এনাদের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক গুড আছে। নাইট। Good night. Right. ঠিক আছে।